লেখিকা রিমা বিশ্বাসের অনুভব। শার্টের বোতাম খুলে খাটের উপর শরীরটাকে ছেড়ে দিয়েছে মৈনাক। ফ্যান ঘুরছে, তবু গায়ে হাওয়া লাগছে না, বড্ড বিশ্রী গরম। এদিকে সামনে ফাইনাল এক্সাম, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, এবার শুরু হবে ইঁদুর দৌড়। রেসটা জমতো যদি লাভ লাইফটা সেট হয়ে যেত। মনে এই একটাই ফাঁকা ফাঁকা ভাব, এর জন্যই বোধহয় সবসময় কাজ করে একটা নিষ্পিষে রাগ। মৈনাক দেখতে ভালো, ইঞ্জিনিয়ারিং কলেজে ওর যা পারফরমেন্স, তাতে ওর ক্যারিয়ার অপরচুনিটি ভালো, তবে কেন পাবে না ওকে? যাকে ছোট্ট থেকে চায়, ওর প্রতি কেন এতটা সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করে মৈনাক? কিছুই কি নেই ওদের মধ্যে? একটা হালকা ব্রিজ যেন ঝুলছে, অস্পষ্ট, কোনো দূর জগতের কানেকশন। দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে নেমে এবার সোজা ঢুকেছে বাথরুমে। হাত পা সাবান দিয়ে কচলে কচলে ধুতে গিয়ে সাবানটা পিছলে গিয়ে ছিটকে পড়লো বাথরুমের এক কোণে। তুলতে গিয়ে আবার পিছলালো, রাগ বাড়ছে। এবার শক্ত করে ধরে সাবানটাকে জোরে আছাড় মারল শোপকেসে। আজ এত রাগের কারণ কি? এ কি শুধুই ধৈর্যচ্যুতি, না সকাল 10টায় পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ এই বিকেলেও ব্লু টিক হলো না তার প্রতিক্রিয়া? এ যেন একটা নেশা, একটা অপ্রতিরোধ্য আসক্তি। তোয়ালেতে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরোতে মা বলল, তোর ফোনে বারবার রিং হচ্ছিল, দেখে নে কে কল করেছিল। বুকটা ধক করে উঠল মুহূর্তে। তবে কি মেসেজের আনসার কল করে দিতে চাইছিল ও? আর মৈনাক তখন বাথরুমে সাবান কচলাচ্ছে। একটা চাপা দাপাদাপি করা উত্তেজনা আর নিজের ওপর আফসোস নিয়ে ফোন হাতে নিতে বেজায় হতাশ হয়েছে। কল নিশ্চয়ই কেউ করেছিল, তবে সে নয়। বাবলির 3টে মিসড কল। মারাত্মক বিরক্তিকর এই মেয়েটা, এত জ্বালাতন করে। মৈনাক ড্যাম শিওর ওর প্রতি যথেষ্ট উইক ওই রিকেট রুগীটা। রিং ব্যাক করবে কি করবে না ভাবার অবকাশে আবার ফোন। মুখ ব্যাকা টেরা করে মৈনাক বলল, হ্যাঁ বল, কি করছিলি? ও প্রান্তে মিহি গলায় বাবলির প্রশ্ন। সেই জন্য ফোন করলি? অবহেলায় প্রশ্ন ফেরত মৈনাকের। না মানে ওই প্রজেক্টে একটু আটকা ছিল। অল রবিশ, মনে মনে ভাবে মৈনাক। সামনে ফাইনাল আর উনি এখনো আটকাচ্ছেন, হতে পারে? বল কোথায় অসুবিধে? মৈনাক জানতে চাইল অনাগ্রহে। ফোনে হবে না, যদি বাড়ি যাই। বাবলি ঈষৎ উৎসুক। কি যে বলে মৈনাক। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অগত্যা বলল, চলে আয়। হাজার চেষ্টা করলেও এই বাবলিকে এড়ানো যায় না। রাগও হয়, আবার নিজেকে সামলে নেয় মৈনাক। ওই যে ধৈর্যচ্যুতি, ও ঠিক করেছে বাবলিকে টলারেট করে করেই ওর পেশেন্স বাড়াবে। সবাই বলে ও খুব ইমপেশেন্স, আর সেই জন্য ওর অনেক কিছু হয়নি। অর্থাৎ মা বাবার বড় বড় স্বপ্ন যেগুলো মৈনাক বাস্তব করতে পারেনি, তা মৈনাকের ধৈর্যের অভাব আর একটুতে রেগে গিয়ে বিরক্তি প্রকাশ, কখনো বা উগ্রচণ্ডাল হওয়ার কারণে। তা কথাটা অহেতুক নয়। বাড়ি থেকে বারবার বলেছিল আরেকবার জয়েন্টে বস, তবে ভালো র্যাঙ্ক হবে। মৈনাক শোনেনি। অত ভালো ছবি আঁকতো, আকার স্যার কি ভালোবাসতো। বলেছিল ও আকার জগতের এক তারকা হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু ওই ধৈর্য ধরে আঁকাটা শিখলো না, মাঝপথে ছাড়লো। এখন মনে হয় চালিয়ে গেলে ভালো হতো। আর এই ধৈর্যের অভাবেই ওর সাঁতারটা পুরো শেখা হয়নি। বলতে গেলে সবই আধখ্যাচরা। এক এক সময় মনে হয় মৈনাক কি নিজেই একটা ইনকমপ্লিট ছেলে। অবশ্য ধৈর্য যে একেবারে নেই তা নয়, নইলে ধৈর্য ধরে কেন অপেক্ষা করবে মেয়েটার? যেদিন ইলোরার মন গলবে সেদিন প্রপোজ করবে কেন ভাবে এসব? ইলোরাকে তো সে নার্সারি থেকে ভালো লাগে, কি মিষ্টি পুতুল পুতুল চেহারা। প্রথম যখন বলেছিল ইলোরা আই লাভ ইউ, তখন ক্লাস 2। সোজা ম্যামকে লাগিয়ে দিয়েছিল ইলোরা, ম্যাম মৈনাক সেজ হি লাভ মি। আর মিস মার্কোরও সেই ধর্মের বাণী, গুড, উই অল লাভ ইচ আদার মাই চিলড্রেন। কিন্তু মার্কো ম্যাম কি আর জানতেন ওই ছোট্ট মৈনাকের খুদে বুকের ভিতর যে পুচকে হৃৎপিণ্ড ধুকপুক করতো, তা তো ইলোরাকে দেখেই করতো। সেখানে কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক ভালোবাসা যে ছিল না, তা ছিল আকর্ষণজনিত কারণের প্রেম। আর এরপর যত বড় হলো ইলোরা, সে তো আর পাত্তাই দেয় না তাকে। উল্লুক ভল্লুক বলে গালাগাল দেয়। মৈনাকে যদিও ভল্লুকের মতো লোমশ বা চর্বিযুক্ত দেখতে নয়, যথেষ্ট সুন্দর চেহারা ওর। মাঝে জিমেও ঢুকেছিল, পড়ার চাপে আর আড্ডার চক্করে যাওয়া হয় না।
কানে মার গলা এলো দরজা খুলে কারোর সঙ্গে বেশ আদুরে স্বরে কথা বলছে। তবে বাবলি, মার আবার এই চিংড়িটাকে খুব পছন্দ। বাবলি একটা ফাইল হাতে ঢুকেছে, হাসি হাসি মুখে বলল, কিরে খুব বিরক্ত করলাম? না, বল। একটা বিরস উত্তরে মৈনাক ওর পড়ার টেবিলে চেয়ারটায় বসলো। দেখি কি পড়ছিলি? ওর বইয়ের টেবিলের কাছে এটা সেটা দেখতে লাগলো বাবলি। মৈনাক বুঝতে পারছে বাবলি ফালতু টাইম পাস করছে। বলল, তোর মতলব কি বলতো? কোনো প্রজেক্টই আটকাসনি তুই, তাই না রে? কাচুমাচু মুখে বাবলি বলল, না না, অসুবিধা হচ্ছে রে, আসলে কি করে যে সুন্দরভাবে লিখবো সেটা ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। পা নাচাতে নাচাতে মৈনাক বেপরোয়া ভঙ্গিতে বলল, তুই পাগল নাকি রে? ইলেকট্রিক সার্কিটের উপর কবিতা লিখবি তুই? হে হে, তুই না, এই জন্য তো আসি। কি বলতো, কদিন ধরে একটানা পড়ে মাথাটা জ্যাম হয়ে গিয়েছিল, তাই একটু রিল্যাক্স করতে এলাম। ভাবলাম রিল্যাক্স হয়ে গেছে, এবার কেটে পড়। তুড়ি মেরে মৈনাক বলল। মুখটা শুকিয়ে গেল বাবলির, ধীর পায়ে এগোলো দরজার দিকে। এই তো দোষ মৈনাকের, কি যে করে। যদি ওর সঙ্গে একটু গল্প করতে এসেই থাকে তাতে দোষের কি? ওনা ঠিক করেছে বাবলি হবে ওর পেশেন্স কন্ট্রোলার। বলল, রাগ করলি? চকিতে বাবলির মুখ চোখ উজ্জ্বল। না না তো। তবে বস, একটু গল্প করি, আমারও রিল্যাক্সেশনের দরকার। বাবলি ওর গা ঘেঁষে বসলো। হাসিটা দেখে মনে হচ্ছে বেশ খুশি হয়েছে, যেন এটাই চাইছিল। বাবলির সঙ্গে মৈনাকের পরিচয় ওই ইঞ্জিনিয়ারিং কলেজেই। মেয়েটা ভালো, তবে দেখতে নয়। একেবারে টিং টিঙে চেহারা, গায়ের রং বেশ চাপা, চোখে চশমা, ছোট্ট কপাল, কাঁধ পর্যন্ত ঘাপসা চুল। ইলোরার যদি মুক্ত হয় তবে ও ঝিনুক। এ ভাবনার ভিতরই মৈনাক হঠাৎই জিজ্ঞেস করলো, আমায় দেখতে কেমন রে? হে হে, কি যে বলিস? চশমা নাকের পিছনে ঠেলে হেসে গড়াচ্ছে মেয়েটা। কি আবার বললাম, হাসির কি হলো? কুঞ্চিত ভুরুর প্রশ্ন মৈনাকের। তোকে দেখতে মানুষের মতন। হাসি মুখে বাবলির উত্তর। হা, কি যে বলিস, সেটা কেমন? বড্ড বোকা বোকা লাগছিল মেয়েটাকে। বয়সে বাড়লেও মাথায় বাড়েনি। বাবলি অনেক ভেবে ভেবে বলে চলল, কিছু মানুষ আছে দেখবি, চেহারা দেখলে কেমন জন্তুর কথা মনে করায়। আমাদের পাড়ার একটা প্রমোটার আছে, দেখলে জঙ্গলি শুয়োর মনে হয়। আর আমাদের ফ্ল্যাটের দোতলায় থাকে বক্সি জেঠু পুরো শেয়াল, পাশের বাড়ির মিলি কাকিমা বেড়াল। ব্যাস ব্যাস, পুরো চিড়িয়াখানা উঠিয়ে আনতে হবে না। আমি যে মানুষ তা শুনে যথেষ্ট ভালো লাগছে। চোখ গোল করে মৈনাক বলল, বাবলির মুখের কাছে মুখ এনে, বয়সের ধর্মই হবে, কিছু আচরণ, কয়েকটা কথা, সামান্য স্পর্শ যেন রূপকথার গল্প শোনাতে থাকে। সময় হয়তো চিনিয়ে দেয় বসন্ত আর গ্রীষ্মের ফারাক। ফারাক আরেকটা বিস্তার হয় অবশ্য, আর তা হলো দুশ্চিন্তা আর নিশ্চিন্ত হওয়ার। তাই কর্মের বা আপাতত পরীক্ষার ফলের আশা শিকোয় রেখে পরীক্ষার পর্ব মিটতেই বন্ধুরা ছুটেছে রেস্তোরাঁয়। হৈ হৈ করে সবাই মিলে ঢুকলো মশার ঝাঁকের মতন। চেয়ার টেনে যে যার বসে পড়ছে ঝপাঝপ। এক একজনের এক একটা ফরমায়েশ, ওয়েটার নাজেহাল। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর। ভিজে টি শার্টের কলারটা টেনে পিছন থেকে ফেললো মৈনাক। সামনে চোখ পড়ল সোজা মেন ডোরে। ব্যাস, হার্টবিটে তিরিং বিরিং শুরু। ইলোরাও ঢুকলো ওর 3-4 জন বন্ধু বান্ধবীদের সঙ্গে। উফ, কি দুর্ধর্ষ যে লাগছে ওকে দেখতে। পার্পেল টপ আর ব্ল্যাক চিনোজ, গায়ের রং ওর জামার কম্বিনেশনে চেরি ফুলের মতন লাগছে। কোনার দিকের একটা টেবিলে বসলো ওরা কয়েকজন। পকেট থেকে রুমাল বের করে ঘামটা ভালো করে মুছে নিল মৈনাক। চিরুনি বের করে আছড়ে নিল চুলটা। 1 পা 2 পা করে এগোলো ওদের টেবিলে। বুকে শ্বাস টেনে ছোট্ট করে হেসে হাত তুলে বলল, হাই। ভুরু কপালে তুলে তাকালো ইলোরা। বলল, তুই এখানে? এক্সাম ওভার, নাও ইটস পার্টি টাইম। ওয়াও, দ্যাটস নাইস, লুকিং গর্জিয়াস। মৈনাক কমপ্লিমেন্টটা দিয়ে উৎসাহে তাকালো। থ্যাঙ্কস। কিছুটা নির্বিকার উত্তর দিল ইলোরা। আমাদের জয়েন কর না, সবাই একসঙ্গে মজা হবে। মৈনাক বেশ আগ্রহী। নো প্লিজ মৈনাক, আমরা খুব এনজয় করছি, সো প্লিজ আমাদের ওই ভিড়ে টানিস না। ইলোরার গলায় অনীহা স্পষ্ট। মৈনাক ধীরে ধীরে ফিরে গেল ওর জায়গায়। ওর বন্ধু উদিত ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেয়া হুয়া, ঘাস নেহি ডালতি কেয়া? উত্তর দিল না মৈনাক। ওর নজর বারবার যাচ্ছে ইলোরাদের টেবিলে। ইলোরা হেসে ঢলে পড়ছে। ওকে হাসতে দেখে মৈনাকে ঠোঁটেও হাসি ফুটে উঠছে অন্যমনস্কতায়। উদিত আবারও খোঁচা দিল, দেখতে হি যা, পটানেসে তো তু রাহা। কেন বে, কেন বলছিস? মৈনাক চড়াও হলো। ছেলেটি এবার বাংলায় বলল, তোকে পাত্তা দেয় না তাই? টেবিলে গরম গরম হাক্কা নুডলস আর জিঞ্জার চিকেন।
ঝাঁপিয়ে পড়েছে সবাই। বাবলি আর সুচেতা গল্প করে খাচ্ছে আরেকটা টেবিলে। মৈনাক আবার তাকালো ইলোরার দিকে। ইলোরা বন্ধুদের নিয়ে বিশেষ ব্যস্ত, ভুলেও তাকাচ্ছে না মৈনাকের দিকে, অথচ পুরো নার্সারি থেকে ক্লাস 12 ওরা একসঙ্গে পড়েছে। এবার রাগ হচ্ছে, বেশ রাগ। মৈনাক বেশি গুরুত্ব দেয় বলে কি ইলোরার ঘ্যাম দেখাচ্ছে? এর একটা জবাব দিতে পারলে বেশ হতো। চাউমিনের প্লেটটা নিয়ে মৈনাক উঠে গেল বাবলির টেবিলে, বলল, সঞ্জু আমার জায়গায় গিয়ে বস। সঞ্জু বাবলির সামনে চেয়ারে বসে খাচ্ছিল। ভুরু কুচকে বলল, আমি যাব কেন বে? ওদের কথার মাঝে বাবলি আবদারের সুরে বলল, সঞ্জু প্লিজ যা না, মৈনাককে বসতে দে। অগত্যা সঞ্জু উঠল, চাপা স্বরে মৈনাককে দুটো খিস্তি দিয়ে গেল। চেয়ার টেনে বসলো মৈনাক, হাসি মুখে বলল, কি গল্প করছিস তোরা? সুচেতা বলল, তুই কি করবি শুনে? বাবলি ওকে থামিয়ে দিল। আমি আর সুচেতা ঠিক করেছি ভালো জব হলে কালীঘাটে পুজো দেব। পুজো দিয়ে চাকরি হয়? এক চামচ চাউমিন মুখে পুড়ে বলল মৈনাক। হয় না? বাবলির শিশু সুলভ প্রশ্ন। কালী ঠাকুর সব কাজ ছেড়ে বসে আছেন, কবে বাবলির চাকরি হবে সেই চিন্তায়। বল, ঠাকুর সবার মনের কথা জানে। চামচ ঠুকে বাবলি যেন ঘোষণা করলো। দেখে হাসলো মৈনাক। রেস্তোরাঁ থেকে বেরোলো বিচ্ছিন্ন দলে, এদিক সেদিক ছিটকে গেল 2-3টে গ্রুপে। মৈনাক বেরোতেই খেয়াল করেছে ইলোরাকে। রেস্তোরাঁর বাইরে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে গল্প করছে একটা লম্বা ছেলের সঙ্গে। সন্ধে হয়ে গেছে, স্ট্রিট লাইটের আলোয় ঝলমল করছে চারিদিক। ইলোরাকে এই স্ট্রিট লাইটের মাঝেও মনে হচ্ছে সহস্র নক্ষত্র মাঝে তুমি ধ্রুবতারা। মৈনাক দূর থেকে দেখছিল আর ছাড়খাড় হচ্ছিল বুকের ভেতরটা। যদিও ইলোরা একবারের জন্য তাকালো না, যেন মৈনাককেও চেনেই না। রাগের পরিমাণ বেশ বাড়ল। মৈনাকের যে হঠাৎ কি হলো, হন্তদন্ত হয়ে সোজা গেল বাবলির কাছে। তাড়াহুড়োয় বলল, চল তোকে বাড়ি পৌঁছে দিই। কৃত্রিম আলোকে ঝলমলে রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা বাবলির মুখটা জলজল করে উঠল। কোনো কৃত্রিমতা নেই, শুধুই মনের উচ্ছ্বাসে বদলে গিয়েছে মুখের রং। তুই আমাকে পৌঁছে দিবি? মেয়েটা একেবারে হতবাক। মৈনাক ওর হাত ধরে এক টান দিয়ে বলল, চল না। ইলোরার সামনে দিয়ে বাবলির হাত ধরে হনহনিয়ে হাঁটা দিল মৈনাক। বারবার চাইছিল ইলোরার চোখে যেন পড়ে সুদৃশ্য। বাবলি ডান হাত শক্তভাবে ধরে রেখেছে মৈনাক, তাই বাধ্য বাবলি বা হাতে নাকের উপর চেপে বসে থাকা চশমাটা পিছন দিকে ঠেললো স্বভাব মতন। তোর কেন মনে হলো আমায় পৌঁছে দেওয়া দরকার? বলল ঘাবড়ে। এমনি মনে হলো। খুব স্বাভাবিক ভাব দেখিয়ে ভিতরের উত্তেজনা থামালো মৈনাক। একসঙ্গে হাঁটছে দুজনে। মিষ্টি একটা হাওয়া ছেড়েছে সন্ধ্যার শহরে। বাবলির আজকের দিনটা মনে হচ্ছে অন্য দিনের চাইতে একেবারে আলাদা। বুকের ভেতর কেমন একটা আজগুবি অনুভূতির ঢেউ ওঠানামা শুরু করছে। আজ মৈনাকের হঠাৎ কি হলো? কেন এমন করে টেনে নিয়ে চললো সবার মাঝ থেকে? ভাবলেই হাজার রঙের প্রজাপতি চোখের সামনে উড়ছে ডানা মেলে। মৈনাককে তো ভালো লাগেই বাবলির, আজ থেকে তো নয়, অনেকদিন আগের থেকে। এখনো স্পষ্ট মনে আছে ওর সঙ্গে প্রথম আলাপের দিনটা, ফার্স্ট ইয়ার। সবে সবে কলেজ। করিডোর দিয়ে ব্যস্তভাবে যাচ্ছিল বাবলি। অন্যমনস্কতার জন্য জোর ধাক্কা, সঙ্গে সঙ্গে হাতের ফাইল নোট এলোমেলোভাবে ছড়ালো মাটিতে। মৈনাকের সঙ্গে ওই আলাপ, ধাক্কার আলাপ ভেবে হাসি পেল। মৈনাক সব নোট ফাইল এক জায়গায় জড়ো করে তুলে ধরেছিল ওর সামনে। বড় বড় ভাব করে বলেছিল, ফার্স্ট ইয়ার? ইয়েস, অ্যান্ড ইউ? বাবলির সে মিহি স্বরের প্রশ্ন। আমিও। শুনে যা হাসি পেয়েছিল। ও তো তখন ভাবছিল কোনো সিনিয়র দাদা হবে। তারপর ক্লাসে, ক্যান্টিনে, লাইব্রেরিতে হামেশাই দেখা হতো। মৈনাকের মেয়েরাও বন্ধু ছিল, তবে বাবলি ওকে কখনো কারো পিছনে ছুকছুক করতে দেখেনি। 5 জন ছেলের মাঝে মৈনাকের চেহারাটা চোখে পড়ার মতন, গমের মতন ওর গায়ের রং, ঘন ভুরুর নিচে উজ্জ্বল দুটো চোখ, মেধহীন একেবারে পেটানো চেহারা। বাবলি নানা বাহানায় কথা বলতে চাইতো মৈনাকের সঙ্গে। এই যেমন কখনো জিজ্ঞেস করতো, মৈনাক তোর এই সেমিস্টারের সব রেডি? কি রেডি? ও বিজ্ঞ বিজ্ঞ মুখ করে বলতো, আই মিন প্রিপারেশন কেমন? ওই চলছে। হেল্প লাগলে বলতে পারিস, 2টো বই কিনেছি। থ্যাঙ্কস ইয়ার, বাট আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল এনাফ আছে। মৈনাক হাঁটা দিতে ওর পিছন পিছন ছুটতো বাবলি। একদিন তোদের বাড়িতে যাব, আই নিড সাম হেল্প। কিসের জন্য? কারণ জানার আগ্রহহীন একটা প্রশ্ন ছুটে চলে যেত মৈনাক। স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে ডিসকাস করার ছিল। বাবলি যেন মরিয়া হয়েই বলতো, ওয়েল, আসতে পারিস। একবার মুখ ফিরিয়ে মৈনাকের হাঁটতে হাঁটতে ছোট্ট উত্তর। কলেজ ফাংশনে যখন মৈনাক গিটার বাজিয়ে গান ধরেছিল, তাও আবার রবীন্দ্রসঙ্গীত, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। বাবলির ভাবতে ইচ্ছে করেছে মৈনাক ওকে নিয়ে যদি গায়। বলতে গেলে ওই দিনটা থেকে একেবারে পাকাপাকিভাবে শুরু হয় ওর অনুসরণ। না চাইতেও মন ছুটেই যায় ওর চিন্তায়। চিন্তায় ছেদ পড়ে বইপত্রে ঢিবির মাঝে চাপা পড়া মোবাইলের বিপ বিপ শব্দে। বাবলি চোখ ফেলে দেখে হোয়াটসঅ্যাপ মেসেজে আছে মৈনাক। লিখছে কাল বেরোতে চায়, তাও ওর সঙ্গে। বাবলির চোখ বড় বড়, মুখটাও হাও হয়ে গেছে। মৈনাক ওর সঙ্গে বেরোতে চাইছে, এটা যেন ভাবতেই পারা যাচ্ছে না। কি হতে চলেছে, কি ব্যাপার স্যাপার? হঠাৎ মৈনাকের কি হলো? সেদিন ওভাবে হাত ধরে টানতে টানতে বাড়ি
পৌঁছানোর হিড়িক আর এখন বেরোতে চাইছে। এটাকে কি ডেটিং ভাববে নাকি বাবলি? ভাবতেই একটা দুষ্টু হাসি চেপে বসলো ঠোঁটের উপর। বাবলির মন বলছে নিশ্চয়ই মৈনাকের ইমোশনের কিছু পরিবর্তন হতে শুরু করেছে। বাপরে, এ যে একেবারে অন্য ছেলে, যেন একটু সফট, ভেজা বালির মতন, মসৃণ নরম, তাতে পা ডুবে যায়। বাবলি কি একটা বড়সড় ঢেউয়ের অপেক্ষায় থাকবে, নাকি শ্রাবণের মেঘ ঝরার জন্য প্রস্তুত বাবলি এবার শুধু ভিজবে? আজ যে ছেলের একেবারে অন্য মেজাজ, মুখময় খুশির আভা, চোখ দুটো জল করছে। মৈনাকে দেখে মনটা কেমন থর থরিয়ে উঠল। অনেকটা আবেগ ঘন হয়ে ঠেলা মারলে বুঝি এমন হয়। একটু যেন নার্ভাসের মতনই হাসলো বাবলি। কি বলবে ভেবে না পেয়ে একটা থতমত ভঙ্গিতে বলল, দেরি করলাম না তো? হাতের গোবদা মার্কার রিস্টওয়াচে একটা কায়দা দৃষ্টি ফেলে মৈনাক বলল, তা তো করলি, পুরো 9 মিনিট। বাবা, তুই এখন মিনিটের হিসেব রাখিস? বাবলি বেশ অবাক হয়ে ওর ব্যাগের স্ট্রাপে হাত বোলালো। রাখতে হয়। বাবলির কাছে খানিকটা সরে এসে মৈনাক বলল, তা বসুন না ম্যাডাম। মিটিমিটি হাসছে বাবলি, কিন্তু এদিকে যে প্রাণ যায়। হৃৎপিণ্ড যেন হুমড়ি খেয়ে পড়লো একটা আনচান করা মায়ার দোরগোড়ায়। এতেও কি শেষ? বড় অদ্ভুত রকম ভাবে আজ মৈনাক বারবার তাকাচ্ছে বাবলির দিকে, আর দরকারে চাইতেও বেশি, বলতে গেলে অপ্রয়োজনেই একেবারে কাছে সরে আসছে। বাবলি বহু চেষ্টা একটু সহজ হতে। আজ ওয়েদার ধুস না, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম তোর ফেভারিট ডিশ বল, অর্ডার করে দি। ওরা বসে একটা চাইনিজ রেস্তোরাঁয়, বেশ দামি নয় আবার মামুলিও বলা চলে না। এই রেস্তোরাঁটা ওদের দুজনের বাড়ির একেবারে জাংশনে পড়ে, তাই ওখানেই দেখা করার কথা বলেছিল মৈনাক। কিন্তু শুধুই কি চাউমিন খেতে? খাওয়ার সময় বাবলি খানিক বিরতিতে কেবল হাসলো। প্রত্যুত্তরে মৈনাকেরও হাসি ফেরত। বেশ অস্বস্তিকর পরিস্থিতি। যদিও এই বোকা বোকা ভাবটা কাটলো যখন হাঁটা ধরলো দুজনে। রাস্তা পেরোনোর সময় মৈনাক আজ হাত ধরে নিল বাবলির। বাবলির হাত ঠান্ডা, কেমন যেন কাঁপুনি হচ্ছিল। ও ছুটে এসে মৈনাক বলল, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? তোর হাত ঠান্ডা কেন? উত্তর দিতে গিয়ে দেখা গেল ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। গলা ঝেড়ে বলল, আমার হাত বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, শীতল শোনিত প্রাণী একটা। বলেই আবার হাত ধরে টান মৈনাকের। বাবলির একটা সময় মনে হলো যেন মৈনাক ওর ছায়া, সব সময় ওর পিছনে, কখনো বা আগে কখনো পাশে। সূর্যের অবস্থানের পরিবর্তনের সঙ্গে যেমন ছায়ার দিক বদলায়, মৈনাকও তাই করছে আজ। আইসক্রিমের দোকানের সামনে এসে মৈনাক জিজ্ঞেস করলো, আমার চকলেট ফ্লেভার ভালো লাগে, আর তোর? হাসলো বাবলি। কি আশ্চর্য, কলেজে বাবলি দেখেছে মৈনাক চকলেট আইসক্রিম খায় না, ওর পছন্দ বাটার স্কচ। চকলেট তো বাবলির পছন্দ। ছেলেটা আজ কি করছে? ও কবে খেয়াল করলো বাবলির পছন্দ? বোকার মতন মুখ করে বাবলি বলল, আমারও। মৈনাকের তড়িৎ বেগের প্রশ্ন, তোর আমাকে ভালো লাগে? বাবলির সারা শরীর ঝিমঝিম করছে। বুঝি এই জ্ঞানই হারালো? এভাবে কেউ প্রপোজ করে এত ডাইরেক্ট? কি উত্তর দেবেও? পিঠ চেপে ধরেছে একটা অজানা ভয়। ঢোক গিলে বাবলি বলল, কি, কেন বলছিস? হাতের আইসক্রিমের কোনটা বাবলিকে দিয়ে মৈনাক বলল, বলছি বিকজ আই থিঙ্ক আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। সো আমরা, আমাদের রিলেশনটা ফ্রেন্ডশিপের থেকেও আরো অন্যরকম হতে পারে। বাবলির শ্যামলা মুখটা বিকেলের পড়ন্ত রোদের নরম আলোয় জলজল করছে। মৈনাক যা বলতে চাইছে তা বুঝতে পারছে বাবলি, আর শুনতেও চেয়েছে। শোনার একটা কল্পনাও করেছে অবুঝ মন, কিন্তু কবে ভেবেছে সত্যি হতে পারে। বাবলি স্বপ্ন দেখছে না তো? এর আগে মৈনাকের কোনো কথায় লজ্জা লাগেনি, কিন্তু কি হলো আজ হঠাৎ? আজ যে বড় লজ্জা লাগছে। ওই দিন আর আজকের দিন, এখন অনেক সহজ হয়ে গেছে এই নতুন সম্পর্ক। আজকাল প্রায় দিনই বাবলি আর মৈনাক একসঙ্গে সময় কাটায়। কখনো দুজনে একসঙ্গে চললো মুভি দেখতে, কখনো শপিং মলে শুধুই এটা সেটা দেখে বেড়ানো, কখনো কফি শপে বসে শুধুই গল্প। ঝলমলে সন্ধে। দুদিন আগের প্যাচপ্যাচে বৃষ্টির পর আজ সকালে রোদ উঠেছিল, বেশ ঝাঁঝালো। সন্ধেতে একটা শুকনো হাওয়া ছেড়েছে, তাতে কোথায় যেন খুব চেনা অতীতের গন্ধ। হয়তো ছেলেবেলা থেকে যেন হঠাৎ করে দায়িত্ববান হওয়ার ডাক আসায় নিজেদের ভিতর একটা কিছু হারানোর, আবার পরিপক্কতার আনন্দের মিশেল অনুভূতিতে দুজনেই একবার যেন পিছনে তাকাতে চাইছিল। আই ক্যান বেট স্কুল মেমোরিজ আর দ্য বেস্ট মেমোরি ইন আওয়ার হোল লাইফ টাইম, মৈনাক হঠাৎই বলল। শপিং মলের ফুড কোর্টের মুখোমুখি চেয়ারে বসে দুজনে। কলেজ ক্যাম্পাসিংয়ে মৈনাকের কলকাতাতেই ভালো চাকরি হয়ে গেছে, বাবলি চাকরি হয়েছে শিলিগুড়িতে। একটা নিঃশ্বাস ফেলে বাবলি বলল, হ্যাঁ, আজ স্কুল কেন জানি খুব মিস করছি। নিয়ম করে যাওয়া, প্রেয়ার, হোম টাস্ক, কোথাও না কোথাও নিজের চাইতে বাবা মার দায়িত্বটাই যেন বেশি, এই ভেবে গা ছেড়ে থাকা। হ্যাঁ, আর স্কুল মেটরাও স্পেশাল হয়, কারণ যখন আমরা ম্যাচুয়ার হই না তখন থেকেই আমরা আমাদের ফ্রেন্ড চুজ করে নিই। এমন কেউ বেস্ট ফ্রেন্ড আছে যার সঙ্গে এখনো টাচে আছিস? বাবলি প্রশ্ন করলো। মৈনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না।
বাবলির আজ মন খারাপ। হঠাৎ বড় হওয়া, পড়া থেকে চাকরি, একটা পরিবর্তন, যা ভালো লাগার কথা হলেও কিছু একটা হারিয়ে ফেলার দুঃখ আর মন কেমন করা খবর হলো বেচারিকে শিলিগুড়ি যেতে হবে মৈনাককে ছেড়ে। এই তো সম্পর্ক শুরু আর এখনই বিরহ। মৈনাক জানে ব্যাপারটা, ওর মুখ চোখ দেখে তা বুঝতেও পারছে। নিজে নিজেই একটু মুচকি হেসে কফি কাপে চুমুক দিয়ে বলল, আহ, মন খারাপ করছিস কেন? এখনই জবটায় ঢুকে পড়, তারপর অন্য জায়গায় ট্রাই করবি। আমিও কি সারা জীবন কলকাতায় পড়ে থাকবো নাকি? বাট আমাদের তখন রেগুলার দেখা হবে না। কাদো গলায় বাবলির একটা অনুযোগের সুর। না হোক কথা হবে। বাবলির ডান হাতের পাতায় হাত রেখে মৈনাক বলল, আমি ভিডিও কল করব। হ্যাপি? বাবলির ঠোঁটটা সামান্য প্রশস্ত হয়। এত কার্পণ্য কেন? ভালোভাবে হাস না। বাবলিকে উৎসাহ দেওয়ার ভঙ্গিতে মৈনাক বলে। মৈনাকের দিকে মায়াভরা চোখে একভাবে তাকিয়ে থাকে বাবলি। এদিকে গোছগাছ চলছে বেশ তোড়জোড়ের সঙ্গে। শিলিগুড়ি যেতে দিন দুয়েক বাকি। বাবলি যদিও একেবারে যেতে ইচ্ছে করছে না, বারবার মনে হচ্ছে কলকাতায় চাকরিটা হলে কত ভালো হতো। মায়েরও বিশেষ ইচ্ছে নেই, তাও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সামান্য গাইগুই করে এখন চুপ করে গেছে। বাবা ড্রাই ফ্রুটস আর শুকনো খাবারের বোঝা এনে জড়ো করেছে। বিস্কুট, নুডল, কেক, চিড়ে ভাজা আরও কি সব এনেই চলেছে নিত্যদিন। মা একটা হোমিওপ্যাথি ওষুধের বাক্সই বানিয়ে ফেলেছে, তাতে আবার লেবেল করা হয়েছে কার্বোভেজ 30 অ্যাসিডিটির জন্য, বেলেডোনা 30 পেটে ব্যথা, আর্নিকা 30 ক্যালেন্ডুলা মাদার চোটের জন্য। উফ, যেন ছোটোখাটো ডিসপেন্সারি। বাবলিকে নিয়ে বাড়ির সবার এত তৎপরতা, ভালোই লাগছে। আরেকদিকে মা অবশ্য ওখানে ওর সঙ্গে কিছুদিন থাকবে, সব ব্যবস্থা করে ফিরবে কলকাতায়। মুখের সামনে মৈনাকের ডিপিটা জুম করে অন্যমনস্ক বসে বাবলি ভাবছিল ওখানে ওকে ছাড়া কিভাবে থাকবে। সে সময় বাবা ঘরে ঢুকে চেয়ার টেনে বসলেন ওর সামনে। মেয়েকে চেয়ার করার সুরে বললেন, কি রে, মেন্টালি তৈরি তো? ফোনের ব্যাক বাটন চেপে স্থির মৈনাককে সস্থানে রেখে বলল বাবলি। ভয়টাই পাচ্ছিস নাকি? কোনোদিন বাড়ির বাইরে একা থাকিসনি? যতীন এবার যেন নিজেও চিন্তা করছেন কিছু। বাবলি চুপ করে রইল। যতীন প্রাইভেট ফার্মে মামুলি চাকরি করেন, লোন নিয়ে মেয়েকে পড়িয়েছেন, কিন্তু তা বলে কি একা একা মেয়েটাকে এতটা দূরে হুট করে ছাড়তে মন চায়? তর্কের খাতিরে যতই বলুক বাঙালি ঘরকুনো, যতই বলুক আজকাল মেয়েরা কি না করছে, একা একা মুম্বাই ব্যাঙ্গালোরের সব কর্পোরেট জব করছে, তবু কেমন যেন নিরীহ নিঃসহায় মনে হয় নিজেকে। নিজের সিদ্ধান্তে সন্দেহ হয়। ওকে ছাড়তে হবে, লড়াই শেখাতে হবে। কিন্তু মেয়েটা যে বড় অপরিণত, পারবে তো সব সামলে উঠতে? মেয়ে যদি একবার বলে বাবা আমি যাব না, তবে এ মুহূর্তে যতীন খুশি হবে। মেয়ের মুখের ভাব দেখে কিছু যেন আন্দাজ করতে চাইছেন তিনি। কিন্তু মেয়েই বা কি বলে? এত খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়া, ও কি জানে না কি টানাটানিতে গেছে সংসার? লোন শোধ করা বাবার মাইনে তেমন নয়। এদিকে কি দুর্মূল্যের বাজার, তার উপর দিন দিন বেড়েই চলেছে হাজারো চাহিদা। নেট ফি, ওয়াইফাই, ওষুধপত্র তো লেগেই আছে। মানুষ হাওয়া খেয়েও তো আর থাকে না, তার উপর রয়েছে লৌকিকতা। একটা দীর্ঘশ্বাস পরে বাবলির বুক বেয়ে, সত্যি তো এখন কি বাবাকে বলা যায় যে ওর মোটেও শিলিগুড়ি যেতে ইচ্ছে করছে না? তাও আবার মৈনাকের থেকে দূরে থাকতে হবে বলে? যতীন চেহারাটা খাটের আরও কাছে টেনে আনলেন। বাবলি দেওয়ালে পিঠ রেখে পা ছড়িয়ে বসেছিল। মেয়েকে আশ্বাস দিতে বললেন, কোনো চাপ নিতে হবে না। যদি মনে হয় শিলিগুড়িতে গিয়ে চাকরি করতে পারবো না, দেন লিভ ইট। আরও ভালো অফার পাবি, সবে তো শুরু, আরও কত অফার পাবি। তোর রেজাল্ট তো চমৎকার, চাইলে ফার্দার স্টাডিও করতে পারিস। বাবলির গুমোট মনে আশার ঝিলিক খেলে। বেশ হালকা লাগছে, বাবা তো একেবারে মনের কথাই বলেছে। কিন্তু সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখন যাব না বলতে কেমন যেন হেও মনে হচ্ছে নিজেকে। বাবলি চশমা নাকের পেছনে ফেললো, কোনো কথার উত্তর দিল না। যতীন বললেন, টেক ইউর টাইম, তাড়াহুড়োর কিছু নেই। কিছু করতে হবে মানে এই নয় যা হোক কিছু করলেই হলো। বাবার এতটা প্রশ্রয়ে বাবলির মনটা যেন আরও উড়ু উড়ু। তবে কি ক্যান্সেল করবে যাওয়া? অবশ্য যে কোনো ডিসিশন নেওয়ার আগে বাবলি একবার মৈনাকের সঙ্গে মন খুলে কথা বলতে চায়। হ্যাঁ, তাই বলবে। তবে বিকেলে রোদটা একটু পড়তে জিন্স আর টি শার্ট পরে বাবলি রেডি, বেরিয়ে পড়লো মৈনাকের বাড়ির পথে। ইদানিং মৈনাক ছাড়া কিছুই ভালো লাগে না। এক এক সময় মনে হয় ইঞ্জিনিয়ারিংয়ে চাকরির চিন্তা ছেড়ে সাদামাটা স্কুলের বা ব্যাংকের চাকরিতে ঢুকলে মন্দ হতো না। এখন প্রত্যেকটা দিন মৈনাকের সঙ্গে কাটাতেই ইচ্ছে করে। কি হবে অত ক্যারিয়ার করে, যখন জীবনটা জুড়ে রয়েছে শুধু মৈনাক? বাবলি সত্যি ওকে ছাড়া বাঁচবে না। মৈনাকদের বাড়ির বেল বাজাতে রোজ ওর মা দরজা খোলে আর খুব খাতির করে ঘরে ঢোকায় বাবলিকে। বাবলির আজ মনে হচ্ছিল ওর মায়েরও মনে হয় বাবলিকে বেশ ভালো লেগেছে। সব সময় বলবেন,
এই মেয়েটা সবচাইতে আলাদা। আজ অবশ্য দরজা খুলল মৈনাক নিজেই। বাবলিকে দেখে ভ্রু কপালে তুলে বলল, ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আন্টি নেই? ঘরে ঢুকে বাবলি বলল, মাসির বাড়ি গেছে। দরজা ছিটকিনে দিতে দিতে মৈনাক বলল, ফাঁকা ঘর। মনের ভিতরে দ্বন্দ্বেরা সব উত্তরের কপাট হঠাৎ করে রুদ্ধ করে দিল। হাহাকার করছে অন্তরের ঘরদোর। এখন ভিতর বাহিরে অন্তরে গভীরে যে শুধুই মৈনাক। নিজের জিনিস কাছে পেলে মানুষ যেমনটা উল্লাসে বেহুশ হয়, তেমনটাই হলো বাবলির। দুহাত বাড়িয়ে মৈনাককে জড়িয়ে ধরল। ওর বুকে মুখ গুজতেই বুকের ভিতর গুমড়ে ওঠা কান্নাটা বাঁধন না মেনে বেরিয়ে পড়ল উছলিয়ে। মৈনাক হাত রেখেছে ওর মাথায়, বলল, এই পাগলি, কি হলো, কাঁদছিস কেন? চশমার কাচের ভিতর আঙুল ঢুকিয়ে চোখ রগড়ায় বাবলি। ধরা গলায় বলে, কিছু না, ভাল লাগছে না কিছু। বাবলির মুখটা দুহাতে তুলে মৈনাক ওর ঠোঁটে নিজের ঠোঁট বসায়। দু ঠোঁট মিশতে থাকে অন্তরঙ্গতায়। বাবলির সারা শরীর অসাড়। মৈনাক ঠোঁটের স্পর্শে মুছে চলেছে ওর ভেজা দু গাল। বাবলি স্পর্শ করে রয়েছে মৈনাকের পিঠ। মৈনাকের কণ্ঠে ভরপুর প্রেম, নমনীয়তা। আদর করে বলছে, কেন ভাল লাগছে না? আমি যে বললাম সবসময় তোর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করব। ধরা গলায় বাবলি বলল, তাও যেতে ইচ্ছে করছে না যে। বেশ, তবে যাস না। আর একটা চুমু ঠোঁটে বসিয়ে একরকম ঘোষণা করলো মৈনাক। বলছিস সত্যি যাব না? নো। মৈনাক হাসছে। তবে তবে আর কি চাই? এটাই তো যেন শুনতে চাইছিল বাবলির কান, প্রাণ, মন। বাবলি যেন হাঁপ ছেড়ে বাঁচল, যেন বিরাট বোঝা নামলো বুক থেকে। একেবারে যেতে ইচ্ছে করছিল না। তাও যে কেন ইচ্ছের বিরুদ্ধে যেতে চাইছিল। এবার বাবাকে জানানোর পালা। একটা সময় বাবাকে সাহস জুগিয়ে বলেও ফেলা হলো। যতীন চেয়ার টেবিলে বসে অফিসের কাগজপত্র নিয়ে বসে। বাপের গলা জড়িয়ে কাগজপত্র ঠেলে ঠুলে বাপের কোলে বসে পড়ল মেয়ে। আদুরে গলায় বলল, ও বাবা, আমার একদমই নর্থ বেঙ্গল সাইড পছন্দ নয়, কি করব? যতীন যেন হাতে চাঁদ পেলেন। মেয়ে চোখের আড়াল হলেই তার পাগল পাগল লাগে। সেখানে মেয়ে যাবে অত দূরে? বললেন, আমি তো বারণ করেই যাচ্ছি মাম্মাম, তুমি শোনো আমার কথা। বাবার বুকে মাথা রেখে বাবার বুকের ধকধক শব্দ শুনতে থাকে বাবলি। মনে হয় কি শান্তি, কি স্বস্তি। বাপ মেয়ের কীর্তি দেখে মহুয়া ঠোঁট বেঁকান। বিড়বিড় করে বলেন, বাপ সোহাগী একেবারে। মহুয়ার প্রথমে মেয়ের একা একা শিলিগুড়িতে যাওয়া বা ওখানে থাকায় আপত্তি ছিল, কিন্তু এখন বাপ মেয়েকে ফোড়ন কাটতে উল্টো গানই গাইলেন। নেকু পুষু মেয়ে হয়েছে একটা। এতদিন পর মনে হচ্ছে উনি যাবেন না। এত কেনাকাটি হলো, সব ব্যবস্থা করা হলো, এখন মতি বদলানো হচ্ছে এত খরচাপাতির পর। যতীন থামায় মহুয়াকে। কতই বা বয়স ওর, শিখবে ধীরে ধীরে। তাছাড়া আমি জোর করে কোনো কিছু করা মোটেও পছন্দ করি না। না, জোর করে কিছু করাটা বাবলিও পছন্দ করে না। তাই বেশ কিছুদিন গেল খালি এটাই মনে হচ্ছে ওই স্কুলে চাকরির চেষ্টাই করবে, তাতে মৈনাকের সঙ্গে সঙ্গেও থাকতে পারবে। মৈনা যদি অন্য জায়গায় চাকরি পায়, বাবলিও তবে সেখানকার স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। নেট সার্চ করে স্কুলে চাকরি খুঁজতে দেখে টিচার ট্রেনিং ছাড়া পাওয়া যাবে না। তবে কি এখন টিচার ট্রেনিং বা বিএড করবে? ইঞ্জিনিয়ারিং করে কি এসব করা যায়? এই সব ভাবনা মাথায় নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করতে দেখে সকালের দিকে মৈনাকে হোয়াটসঅ্যাপ করেছিল। এখনো খুলে দেখেননি বাবু। ডবল টিক হয়ে আছে, ব্লু টিক নেই। ও নাকি রোজ ফোনে কন্ট্যাক্ট রাখতো, আবার ভিডিও কল করতো। যেদিন থেকে চাকরিতে ঢুকেছে তার প্রায় 2 মাস যেতে না যেতেই ইরেগুলার হতে শুরু করেছে। ফেসবুকে তো থাকেই না, না দেয় হোয়াটসঅ্যাপের উত্তর। কল করেও পাওয়া যায় না আজকাল ভদ্রলোককে। সেই রাত 11টায় কিছু যা কথা হয়। তবে বাবলি ঠিক করেছে এই রবিবার সোজা ওর বাড়িতে হানা দেবে। বলবে, আজ তোর পুরো দিনটা আমার, তোর কোনো কথা শুনবো না আমি। ভাবতে ভাবতে যখন বাবলি প্রিন্সেপ ঘাটে গঙ্গার জলে পা ডুবিয়ে বসে, মৈনাকের কাঁধে মাথা রেখে আর হাতে হাত ধরে বসে পড়ন্ত সূর্যের শেষ ঝিকমিকের প্রতিফলনে জলে সোনা গুলতে দেখছে, ঠিক তখনই ধমক উড়ে এলো মায়ের কাছ থেকে। মহুয়া মেয়ের ঘরে ঢুকে বিছানায় পড়ে থাকা ওর ছাড়া জিন্স টি শার্ট ভাঁজ করতে করতে গজগজ শুরু করলেন। এই মেয়েটার কিছু হবে না, ঘরেই তো বসে থাকছিস এখন, জামা কাপড় কটা ভাঁজ করে ঘরদোর গুছিয়ে রাখতে পারিস না? ঠোঁট ফোলায় বাবলি, বলে, না, আমার মোটেই জামা কাপড় পাট করতে ভালো লাগে না। তা বললে হবে? বাইরে চাকরি করতে গেলে, বিয়ে থা হয়ে গেলে আমি যাব তোর সঙ্গে গোছগাছ করতে? আজ সুপর্ণা আসবে, একটু তো ঘরদোর গুছিয়ে রাখবি। হঠাৎই মনে পড়ল বাবলির আজ মাসতুতো দিদি সুপর্ণার আসার কথা। শিলংয়ে বাড়ি ওদের, কলকাতায় ছুটি কাটাতে আসছে কদিনের জন্য। বিছানা ছেড়ে উঠে মায়ের সঙ্গে কাজে হাত লাগাতেই হয়। যতটা পারে বইপত্তর ম্যাগাজিন গোছ করে বুক শেলফে তুলে রাখলো। ফার্নিচার মোছামুছি করছে, তখনই ডোরবেল বাজছে। মহুয়া দরজা খুলতে গেলেন। বাবলি ফার্নিচার মোছার ন্যাকড়া ফেলে ছুটল ড্রয়িং রুমে। ছিপছিপে গরনের ফর্সা বছর 26-এর সুপর্ণা সন্দেশের বাক্স ধরালো মহুয়ার হাতে। বাবলি সোজা সুপর্ণার হাত খপাত করে ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে। ফিসফিসিয়ে বলল,
কত কথা বলার আছে দিদি তোকে। এদিকে মহুয়া চেঁচাচ্ছেন, ওরে ও তো সবে ঢুকলো, মেয়েটাকে একটু জিরোতে দে। উফ, এই মেয়ের স্বভাব গেল না। বলতে বলতে ওদের পায়ে পায়ে ঘরে ঢুকলেন মহুয়া। বললেন, এই সুপর্ণা, তোকে মিষ্টি নিয়ে ঢুকতে কে বলেছিল রে? দিদি। সুপর্ণা কিছু বলতে যাবে তার আগে বাবলি বলে উঠল, মা তুমি যাও, আমি দিদির সঙ্গে গল্প করব। ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে চলে যান মহুয়া। সুপর্ণা ভুরু নাচিয়ে জানতে চায়, কি রে, প্রেম প্রেম করছিস মনে হচ্ছে? চোখ বড় বড় করে বাবলি, তুই কি করে জানলি? বৎস, তোমার দিদি আমি, আর চোখ মুখে এমন এক্সাইটমেন্ট আমি কেন? এবার মাসিও ধরে ফেলবে, তাই রস বৎস রস। বাবলি লজ্জায় মুখ দু হাতে ঢেকে নেয়, মৃদুস্বরে বলে, হি ইজ সো হ্যান্ডসাম অ্যান্ড লাভিং। ওর গাল টিপে রহস্য ঘেরা চোখে চায় সুপর্ণা। মৃদু হেসে বলে, রিয়েলি? শ্যামলা মেয়েটার মুখ তামাটে হয়ে যায়। সন্ধে নামতে বাবলি আর সুপর্ণা বেরোলো এদিক ওদিক ঘুরতে। আর প্রায় ঘুরতে ঘুরতে প্যান্টালুন্সের লেডিস সেকশনে জিন্স দেখা দুই বোনের। জিন্স দেখতে দেখতেই এক ঝলক বাবলির যেন মনে হলো মৈনাককে দেখতে পেল, কিন্তু তা কি করে সম্ভব? ও তো লাস্ট কল করেছিল লাস্ট উইকে, বলেছিল ওকে অফিস ট্যুরে ওদের ব্রাঞ্চ অফিস মাদুরাই পাঠাচ্ছে। ওখানে নেটওয়ার্কের খুব ঝামেলা, তাই হয়তো কদিন মৈনাক ফোনে অ্যাভেলেবেল থাকবে না। কিন্তু মন বলছে মৈনাক এই মলেই আছে, কাছে পিঠেই। পিছন ফিরে আরেকবার ঘুরে দেখে ঠিক মৈনাকই তো। কিছুটা এগোতে দেখে মৈনাক একটা মেয়ের পিছন পিছন যাচ্ছে। মেয়েটাকে দেখে চিনল না বাবলি। ভাবলো তবে কি ওরও কোনো বোন বা দিদি এসেছে কলকাতায়? কৌতূহলে টানে ক্রমশ ওদের কাছে এগিয়ে যেতে লাগলো। ওদের মাঝে মনে হয় কোনো কথা কাটাকাটি চলছে। আরও কাছে যেতে কথাগুলো শ্রুতিগোচর হচ্ছে। কাল পুরো আধ ঘন্টা লেট ছিলি তুই, বলছে মেয়েটা। আম সরি, অফিস থেকে বেরোতে পারছিলাম না। আমি কোনো এক্সকিউজ শুনবো না, প্লিজ ইলোরা। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ অ্যান্ড কেয়ার ফর ইউ। বাবলির হাতটা বহুদিন পর ঠান্ডা হয়ে আসছে। কেন মনে হচ্ছে পায়ের তলায় শূন্য। ও যেখানে দাঁড়িয়ে সেখানে শূন্যতা, ভিন্ন কিছু নেই। কেমন দম বন্ধ লাগছে। কোনো কোলাহল, কোনো শব্দ প্রবেশ করছে না কানে। বেশ কিছুটা সময় ঠায় দাঁড়িয়ে থাকতে কানে আবার শব্দের আনাগোনা শুরু। তখন গা গুলিয়ে উঠেছে। মনে হচ্ছে সাদা ফ্যাটফেটে আলোয় উজ্জ্বল শপিং মলের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কি শুনলো, কি দেখলো? সবই কি সত্যি? ও মৈনাকি ছিল তো, নাকি ভ্রম বাবলির? নিজের চোখ আর কানকে যদি অবিশ্বাস করা যেত। অস্থির শরীরে দ্রুত পায়ে ওখান থেকে হাঁটা দিয়েছে বাবলি। সুপর্ণা চেঁচিয়ে বলল, কি হলো রে, কোথায় চললি? কপালে হাত দিয়ে ভেজা কপালে হাত বুলিয়ে ঘাম মুছল বাবলি। শীতল স্বরে বলল, হ্যাঁ, কেমন অস্থির অস্থির লাগছে। বাড়ি চল না দিদি প্লিজ। এদিকে যে হৃদসাগরে সারাসারি বান, নাকি সাধনার ফলে পাথর ফেটে জলস্রোতের নির্গমন। বহু শতাব্দী তপস্যা শেষে দেবী তুষ্ট হলেন কি করে? নতুন চাকরি, মোটা মাইনে, বিদেশ থেকে চাকরির ডাক, এসবেই বুঝি মান ভেঙেছে সুন্দরীর? তবে তাকে সামলানো এক হিরিক, যখন তখন মেজাজ চড়ে। এখনও চলছে তাকে তুষ্ট করারই পালা। রাগ নয়, আজকাল মেজাজ মাখনের মতন মোলায়েম আর বরফের মতন ঠান্ডা থাকে মৈনাকের। মৈনাক যে খাটে উপুর হয়ে শুয়ে চ্যাটে মগ্ন, অজস্র হার্ট আর কিসের ইমোজি পাঠানোর পর্ব চলছে ইলোরাকে। সে সুন্দরী বিনিময়ে রাঙামুখ ইমোজি পাঠাচ্ছে। তাতেও মন গলে গলে যাচ্ছে ছেলেটার। রসে মাখা হাসি উছলে পড়ছে ঠোঁটে। আজ মৈনাক ভীষণভাবে সন্তুষ্ট আর তৃপ্ত। সত্যি কি ভেবেছিল ইলোরা ধরা দেবে এভাবে একেবারে হাতের নাগালে এসে? হ্যাঁ, মানছে মৈনাক, এখানে স্বার্থ গন্ধ পেয়েছে। কিন্তু এই দুনিয়ায় কে না অপরচুনিস্ট? সবাই দিনের শেষে নিজের লাভটা দেখেই। সেখানে ইলোরা যদি এটাই ভাবে মৈনাকের সঙ্গে এনগেজড হওয়া যায় কারণ ওর ব্রাইট ফিউচার, তাতে খারাপ কি? এতে কি আজীবন কমিটমেন্টের একটা প্রত্যাশা লুকিয়ে থাকে না? তাই মৈনাক স্যাটিসফাইড, ভীষণভাবে স্যাটিসফাইড। চোখের সামনে রঙিন স্বপ্নদের ভিতরে ডালপালাগুলোকে সরিয়ে একটা প্রগাঢ় দৃষ্টি ফেললে এক সারি টুনি বাল্বের মতন প্রায় ঝপ করে একসঙ্গে জ্বলে ওঠে সুখস্মৃতি। 2 মাস আগেই তো ঘটেছিল এই সংগঠন। দিনটা ছিল রবিবার। এর মধ্যে প্রায় স্কুলের 50% ছেলে মেয়ে চাকরি করছে, কেউ ইন্টার্নশিপ, কেউ হায়ার স্টাডিজ। স্কুলের রিউনিয়ন পার্টি ছিল। সব ব্যাচের ছেলে মেয়েরাই ছিল তার মধ্যে। চোখ কাটছিল যে মেয়েটা, সে হলো ইলোরা। ডার্ক গ্রিন সালোয়ারে মনে হচ্ছিল ফিল্মি ডিভা। ডার্ক গ্রিন নেটের আপার পার্ট, তারপর শার্টিনের কামিজ, আর ওই জালের ভিতর ওর শরীরের ফর্সা রং সবুজের গাঢ়ত্ব ফিকে করে দিচ্ছিল। রাউন্ড শেপড ইয়াররিং, সিলভার কালারের। বারবার মনে পড়ছে কারণ ইলোরা ওর মেরুন নেল পলিশে মাঝে মাঝে স্পর্শ করছিল ওর ইয়াররিং। গাঢ় লাল লিপস্টিকের ভিতর ঝলমলে সাদা দাঁতের আনন্দোচ্ছ্বাস। মৈনাক চোখ ফেরাতে পারছিল না। একেবারে আনমনে যেন কোনো দৈব শক্তির আকর্ষণে ওর পুরনো স্বভাব মতো ইলোরার কাছে গিয়ে আগ বাড়িয়ে কথা শুরু করলো। বলল, অনেকদিন পর তোকে দেখে মনে হলো তাজা অক্সিজেন পেলাম। ঠোঁট বেঁকিয়ে হাসলো ইলোরা। একটা অদ্ভুত কায়দায় বলল, তাই? তারপর চোখ ঘুরিয়ে বলল, শুনলাম ভালো জব পেয়েছিস।
শুরুত করে আত্মবিশ্বাস একেবারে মাথায় গিয়ে চড়লো, শরীরটাকে টান টান করে নিয়ে ঠোঁট উল্টে বলল, হ্যাঁ তবে আরো ভালো অফার আসছে, আমি স্টাডি কন্টিনিউ করে যাব। রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়েছি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, মনে হচ্ছে সিলেকশন হয়ে যাবে। ইউরোপ না এশিয়ার ভিতর, তুই কোনটা হলে খুশি হবি? ওয়েল, শুনেছি দুবাইতে ডলার খুব ইজিলি কামানো যায়। কিছুটা কাছে সরে এসে মৈনাক গলা নামিয়ে বলে, আর ইউএসএতে যেমন মর্জি লাইফ স্পেন্ড করা যায়। এখনো সিঙ্গেল ঘুরছিস? ইলোরা কিছুটা ঘনিষ্ঠ হতে চায়। ইয়া, ক্যাজুয়ালি বলে মৈনাক, কিন্তু কিছুদিন যে একটা মেয়ের সঙ্গে ঘুরছিলি, তুই কি স্পাই করিস? খবর আছে? ওয়েল, তবে আমার খবর রাখিস তুই? রাখতে নেই, অবশ্যই আছে। আর যার কথা বলছিলি ও একটা কার্টুন, ওর দিক থেকে ফিলিংস থাকতে পারে, বাট অনেস্টলি স্পিকিং আমার দিক থেকে কিছু নেই। রিয়েলি? অফকোর্স। আজ পর্যন্ত কারো প্রতি না? অনলি ফর ইউ বেবি, একবার হ্যাঁ তো বল। হাতের সফট ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিয়ে ওর দিকে মোহময়ী দৃষ্টিতে তাকিয়ে থেকেছে ইলোরা। ওই চাহনিতে কিছু তো ছিল, একেবারে ইলেকট্রিকের শক লেগেছিল মৈনাকের বুকের ভেতর, কেমন মাতাল করা আবেগ। আর সেই আবেগে টানে একেবারে নির্দ্বিধায় বলে ফেললো, তুই বললি আমাদের রিলেশনটা এগোতো ইলোরা। ঠোঁটের কোণে একটা ধারালো বেঁকা হাসি টেনে ইলোরা বলল, যদি না বলি মরে যাব, সিরিয়াসলি বলছি, জাস্ট মরে যাব। নিজের বুকে হাত বুলিয়ে মৈনাক বলেছে কথাগুলো। ওর এই কথায় ইলোরার হাসিটা চারিপাশে বেজে উঠেছিল, ফাঁকা ঘরে ইকো হওয়ার মতন। আর মৈনাকের বুকের ভিতর একটু একটু করে তীক্ষ্ণ ছুরি ঢোকার মতন করেই ঢুকে যাচ্ছিল ইলোরার ধারালো হাসি। সেই রাতে বাড়ি ফিরে যে কতক্ষণ টেক্সট করেছে ওকে তার আর খেয়াল নেই আজ। তারপর থেকে একটু একটু করে বেড়ে উঠল সেই নার্সারি প্রেমের চারা গাছটা। এখন মৈনাকের মনে হয় সত্যি সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধরেছিল বলেই না আলটিমেটলি ইলোরা ধরা দিল ওর কাছে। এখন ওর রাতের আকাশে ইলোরার মুখের অবয়বের চাঁদ, দিনের বাতাসে ইলোরার দেহের সুঘ্রাণ। এ 2 মাসের সম্পর্ক যদিও টেক্সটে থেমে থাকেনি, ইলোরা মাদকতা ভর্তি একটা দামি বোতল, যা পাওয়া সবার সাধ্য নয়। মৈনাকের সমস্ত আবেগ বশ হারিয়ে কামুক করে তোলে ওর অভ্যন্তরীণ গ্রন্থি। আদিত্যদের ফ্ল্যাটে ককটেল পার্টি রেখেছিল আদিত্য, বাপ প্রমোটার অগাধ সম্পত্তি, ছেলে বন্ধুদের নিয়ে মাঝে মাঝে ওঠে তাদের তারাতলার টাওয়ারে। 17 তলায় ওর ফ্ল্যাট। ইলোরার মৈনাক নিভৃতে সরে এসেছিল আদিত্যদের ব্যালকনিতে। ইলোরার কাছে অন্য সব নেশা ফিকে, মৈনাকের সারা শরীরে হাজার বর্ষের তৃষ্ণা। ঠোঁট চেপে ধরেছে ইলোরার ঠোঁটে, মনে হচ্ছিল সমস্ত শক্তি দিয়ে নিষ্পেষিত করে ফেলে ওর দেহ। পয়োধর মৈনাকের মজবুত বক্ষের ছোঁয়ায় মৈনাক উন্মত্ততায় সংযম হারিয়ে প্রায় ভুলতে বসেছিল স্থানকাল। একটা সময় ধাক্কা দিয়ে ইলোরা বলল, উফ, দম বন্ধ করে মারবি নাকি? মৈনাক বলেছিল, আই ওয়ান্ট ইউ কমপ্লিটলি। যদিও গত 2 সপ্তাহ ধরে অফিসের বাগনা মানা চাপ বড় কাহিল করে দিচ্ছে। এ কদিন ইলোরার সঙ্গে শুধু ফোনেই কথা হয়েছে, রেস্টুরেন্ট বা কফি শপে খাওয়া হয়েছে গত মাসে। আর সেদিন হুট করে প্যান্টালুন্সে দেখা করার প্ল্যান করলো সে। ডজনখানেক জিন্স আর টপ কিনবে। এদিকে অফিসে সেদিন তাড়াতাড়ি বেরোতো, কিন্তু হুট করে সিনিয়র ম্যানেজার বলল, একটা আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। সে থেকে প্যান্টালুন্সে পৌঁছতে দেরি, আর মহারানীর রাগ তখন পর্বত শিখরে। ভাবতে ভাবতে নিজের আনমনে মৈনাকের ঠোঁটে হাসি ছড়িয়ে যাচ্ছিল। তবে আজকের প্ল্যানটা একদম আলাদা। এক্সাইটমেন্টের 20 দাঁত একেবারে সকাল থেকে ছোবল মেরে চলেছে। মৈনাকের বাবা মা গেছে গয়া, গেল বছর ঠাকুমা মারা গেল। সেই থেকে মৈনাকের মায়ের খালি আতঙ্ক। উনি সর্বত্র তার মৃত শাশুড়িকে দেখছেন। কখনো বলবেন, ফ্রিজে 4 পিস মাছ ছিল, 1 পিস নেই কেন? তবে কি মা শেষের দিকে খালি মাছ খাবো খাবো করতো। বুড়ো মানুষ, ছানি পড়া চোখে কাটা বেছে খেতে পারবেন না বলে দেওয়া হতো না। তাই কি মরার পর বলতে শিউরে ওঠেন মৈনাকের মা মৃণাল। কখনো মৈনাকের বাবা নন্দকুণ্ডু মশাইকে বলবেন, আমার ওই লাল কালো জড়ি দেওয়া তাঁতের শাড়িটা পাচ্ছি না, জানলে? ওই যেটা তুমি আমায় অ্যানিভার্সারিতে দিয়েছিলে, আর সে নিয়ে মার কি অশান্তি মনে আছে? তবে কি মা ওই শাড়িটা? সর্বনাশ বলে তার কপালে হাত। মৈনাকের বাবা নন্দবাবু তো বউয়ের এই আতঙ্কে প্রায় নাজেহাল হয়ে উঠেছিলেন। রান্নাঘর থেকে মিসেসের চেঁচানি, কি না খুন্তিটা বাসনের তাকের হুকে ঝোলানো ছিল, কিন্তু এখন পাচ্ছি না, তা গেল কোথায়? শেষমেশ পাওয়া গেল রান্নাঘরের মিট কেসের মাথায়, কিন্তু তার আগ পর্যন্ত চলল শাশুড়ির অশরীরী আত্মার কচলানি। তাই নন্দকুণ্ডু ঠিক করেছেন বউকে নিয়ে গয়ায় মার পিণ্ডদানটা করেই ফিরবেন, এতে যদি স্ত্রী সুস্থ হয়। কারণ সাইকিয়াট্রিস্টকে প্রতি সিটিংয়ে 1500 দেওয়ার চাইতে নন্দ গয়ার ট্রিপকেই প্রফিটেবল মনে করেন। এমনিতে বেসরকারি ফার্মের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অধীনে কর্মরত নন্দ হিসেবটা খুব হিসেব করেই করেন, যদিও এই হিসেবে আলটিমেট লাভবান হচ্ছে মৈনাকি।
মা বাবা ঠাকুমার পিণ্ডি দিয়েই তো আর ফুরুত করে ফিরে আসছে না, একেবারে মহাকালেশ্বর মন্দির গঙ্গা আরতি দেখে পুরো বেনারসের মার্কেট ঘুরে তবে ফিরছে। তাই এখন বাড়ি নিশ্চিতভাবে ফাঁকা, আর এই ফাঁকা বাড়িতে মৈনাক ইলোরা একেবারে স্বাধীনভাবে নিজেদের মাঝের সময় কাটাতে পারবে নিজের মতন করে, নিবিড়তায়, নিবিষ্টতায়, নৈকট্যে, ঘোর ঘনিষ্ঠতায়। আজ প্রথম ইলোরা বাড়ি আসছে। মৈনাক ঘরের সব জানলা বন্ধ রেখে ঘরময় ল্যাভেন্ডার রুম ফ্রেশনার ছড়িয়েছে। বেড কভার, পিলো কভার যা জন্মে বদলায়নি আজ নিজে হাতে বদলেছে। ঘর বেশ তরতাজা। বাথরুমে নতুন একটা ওডোনিল লাগিয়ে এলো একটু আগে। মুখ মাউথ ফ্রেশনারে ধুয়েও যেন মনে হচ্ছে ওর চাহিদার সুবাস তৈরি হচ্ছে না। ফ্রিজ খুলে দুটো স্ট্রবেরি সবে মুখে পুরে চিবিয়েছে কি তখনই ডোরবেল বাজলো। বুক ধড়ফড় করে উঠল মুহূর্তে। নিজেকে সামলে এক ঝটকে ফ্রিজের দরজা ঠেলে বাড়ির মেন দরজা খুলতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল মৈনাকের। সবিস্ময় প্রায় আতকে উঠে প্রশ্ন করলো, তুই? সামনে খয়াটে চেহারার বাবলি শুকনো মুখে দাঁড়িয়ে। এতদিন দেখেনি বলে না এ কদিন ইলোরাকে দেখেছে বলে জানে না, কিন্তু আজ বাবলিকে অত্যধিক কালো লাগছে। মৈনাকের অসহ্য লাগছিল ভাবতে মৈনাক কি ভেবে এই মেয়েটার সঙ্গে ঘুরছিল। বাবলি ক্ষীণ গলায় বলল, তুই বুঝি অন্য কারো অপেক্ষা করছিলি? এবার মৈনাকের মুখে বিরক্তি রেখাগুলো স্পষ্টভাবে খিচে উঠল। এ যেন এক অনধিকার প্রশ্ন। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল ভুরুতে। নাক সিটকে ঠোঁটের নিচটা ছড়িয়ে দরজা ধরে দাঁড়িয়ে রইল মৈনাক। বাবলি তখন খুব কাতরভাবে বলল, তুই ইদানিং মেসেজ দেখিস না কেন? আর ফোন করলেও ধরিস না যে? কারণ ছেলে মানুষই অনেক হয়েছে, এখন লাইফে সিরিয়াস হওয়ার সময়। কেমন একটা চিড়বিড়ে উত্তেজনায় কথাগুলো বলল মৈনাক। কিন্তু আমরা কি সিরিয়াস ছিলাম না? আমি তোর জন্য শিলিগুড়ির জব অফারটা নিলাম না, তুই একবার ভাব মৈনাক। এক্সকিউজ মি বাবলি, আমার জন্য নয়, তুই দূরে যেতে কমফোর্টেবল ছিলি না তাই। তাছাড়া আমি তোকে ফোর্স তো করিনি যে জব অফারটা রিজেক্ট কর। সিঁড়ির কাছে একটা খুটখাট আওয়াজ হতে মৈনাকের ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ইলোরা আসছে না তো? থেমে থেমে স্পষ্টভাবে বলল, বাবলি শোন, আমাদের মাঝে না কিছু ছিল না এখন আছে। তুই কল্পনায় থাকলে তো আর আমি কিছু করতে পারি না। বাবলি এগিয়ে এসে মৈনাকের হাতটা ধরার চেষ্টা করলে মৈনাক পিছিয়ে যায় তড়িৎ বেগে, যেন বাবলির স্পর্শে ও বিকল হয়ে পড়বে। ওর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবলি ঘাবড়ে যায়। দু কদম পিছিয়ে অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। মৈনাক বুঝে উঠতে পারে না ওর এ মুহূর্তে কি করা উচিত। ভিতর ভিতর অধৈর্য হয়ে পড়ে মৈনাক। কি ভেবে বাবলিকে শান্ত গলায় বোঝাবার ভঙ্গিতে বলে, শোন, আমি তোর সঙ্গে জোর করিনি। তুই আমার আগে পিছে ঘুরতিস বলে আমার মনে হয়েছে দ্যাট ইউ নিড মাই সাপোর্ট, দ্যাটস ইট। সিঁড়িতে জুতোর শব্দ বাতাসের গাঢ়তা বাড়াচ্ছে। মৈনাক আরও সাবধানী হয়, গলা নামিয়ে বলে, নাও ইটস ওভার, সো প্লিজ লিভ মাই হাউস নাও। তুই কি অন্য কারোর সঙ্গে ডেট করছিস? বাবলি জিজ্ঞেস করে প্রায় বিশ্বাস করতে না চেয়ে, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমি এখন ফ্রি নই অ্যান্ড আই থিঙ্ক দিস ইনফরমেশন এনাফ ফর ইউ, ইউ স্কাউন্ড্রেল, ব্লাডি বিচ। বাবলি রাগে গড়গড় শব্দে বলে ওঠে। একটা নেতানো মেয়ের এত তেজ! মৈনাকের ভিতরে থামাচাপা পড়া রাগটা উস্কে ওঠে, আর সঙ্গে সঙ্গে ওর বলশালী পাঞ্জাটা এক ঝটকায় উঠে যায় বাবলির মুখের ওপর। নিজের লুকসটার দিকে তো একবার দেখ ইডিয়েট, বলে হিস হিস করে। বেশি জোরে নয়, কিন্তু ওই শব্দ মানুষের হৃদয় খান খান করার জন্য যথেষ্ট। বাবলি মুখ সরিয়ে নেয় পলকে, দু চোখ কুঁচকে বুজে ফেলে। একরকম শক্ত হয়ে দাঁড়িয়ে দরদর করে ঘামতে থাকে অপ্রত্যাশিত আচরণে। বুকের ভিতর ধড়াস ধড়াস চলছে। আস্তে আস্তে নিজের ওঠানো হাতটা নামিয়ে নেয় মৈনাক। নিথর দাঁড়িয়ে থাকে, সারা শরীর অবশ, মাথার ভিতরটা ফাঁকা। বাবলি চোখ খুলে তাকাতে মৈনাক দেখল ওর চোখ দুটো ছলছল করছে। বাবলি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল দিশাহারার মতন। সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাবলিকে ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে উপরে উঠে এলো ইলোরা। মৈনাকের সামনে দাঁড়িয়ে একটা রহস্যময় হাসিতে চোখে জিজ্ঞাসু ভাব এনে ভুরু নাচালো ওর উদ্দেশ্যে। মৈনাক ওর জিজ্ঞাসু চোখের দিকে চেয়ে কোনো উত্তর দিতে পারল না। দরজার সামনে থেকে সরে দাঁড়ালো নীরবে। ইলোরা ঢুকে গেল ঘরে। মৈনাক ছিটকিনি তুলে ফিরে এলো ড্রয়িং রুমে। ইলোরা ওর কাঁধের ব্যাগটা মৈনাকের সোফায় ছুঁড়ে ফেলে মোহময়ী দৃষ্টিতে তাকালো। বলল, কিছু অফার করবি না? আই এম রিয়েলি থার্স্টি। ও ইশারা যা বোঝাতে চাইছে তা মৈনাক বোঝে, কিন্তু শরীর এমন ঝিমঝিম করছে কেন? কোথায় গেল ওই আগেকার উত্তেজনা, যৌন উদ্দীপনা, ভিতরকার অদমনীয় চাহিদা? ফ্রিজ খুলে মাঝার বোতল বের করে কাচের গ্লাসে ঢালছে মৈনাক। চোখের সামনে বারবার ভেসে উঠছে বাবলি দিশাহারার মতন সিঁড়ি দিয়ে নামার ভঙ্গি, ওর ছলছলে চোখ। মৈনাক হাত তুলতে গেল কেন? মৈনাক কি পাগল হয়ে গিয়েছিল? ঠান্ডা পানীয়র গেলাস সরিয়ে রেখে ইলোরা একে একে শার্টের বোতাম খুলছে মৈনাকের। ঘন স্বরে আদরে বিড়ালটি সুরে বলছে, হোয়াট হ্যাপেন্ড মাইক, ডোন্ট ইউ লাভ মি বেবি? মাথা নাড়ছে মৈনাক। কেমন অদ্ভুত লাগছে চারিপাশ। নিজেকে বুঝিয়ে চলছে ক্রমাগত, না না, কোনো ভুল কাজ করেনি মৈনাক, কখনো না। শুধু হাত তোলাটা ঠিক কাজ হয়নি।
ইলোরা এলোমেলো করে চলেছে মৈনাকের চুল, অনবরত চুম্বনের বর্ষায় শুষ্ক মরুতলে যেখানে রসালো পাতার উদ্ভিদের মাটি ভেদ করার কথা, সেখানে যে ক্যাকটাসের দেখা পর্যন্ত নেই। কি হলো স্নায়ুতন্ত্রীর? ইলোরার উন্মুক্ত স্তন মৈনাকের বুকে, ওর চুলের গন্ধে মাতাল মাতাল লাগছে। শরীরে উত্তেজনা কোথায়? চোখের সামনে কেন চলছে ওই একই দৃশ্য? হাত তুলতে গেল কেন মৈনাক? ইলোরার গলায় মাদকতা। ও আবারও বলল, কি হলো বেবি, লাভ মি? কিন্তু সত্যি কি হলো আজ মৈনাকের? হঠাৎ দু চোখে দু হাতে ঢেকে হঠাৎ চেঁচিয়ে বলে ফেললো, বাবলি ওভাবে যাস না, দাঁড়া। সর্বিনীর লেজে পা পড়লে যেমন ফোঁস করে ওঠে তেমনই রাগে ফুঁসে উঠল ইলোরা। ঠোঁট বিকৃত করে বলল, হু ইজ বাবলি? ঢোক গিলে মৈনাক বলল, আমার কলেজমেট। এমন ভুল বুঝলো যে, মানে আমি ওকে হার্ট করতে চাইনি, বাট কি যে হয়ে গেল। আমি এত ইম্পালসিভ যে। একটা তাচ্ছিল্যর হাসি এসে ঠোঁট বাকি ইলোরা দুপাশে মাথা নাড়িয়ে বলল, তুই ইম্পালসিভ নোস, তুই একটা অক্ষম মানুষ। আই মিন টু সে ইউ আর সেক্সুয়ালি ডিসেবল পারসন, দ্যাট মিনস ইম্পুটেন্ট। ধমকের সুরে চেঁচিয়ে উঠল মৈনাক। স্টপ ইট ইলোরা। নিজের টপ পড়তে পড়তে ইলোরা বলল, সত্যিটা হজম হলো না তাই তো? তুই জানিস আমার জন্য কত ছেলে পাগল। এক্সে এক হাই প্রোফাইল জব করে এমন ছেলে আমি ডিজার্ভ করি। ইভেন বাড়ি থেকেও টপ ক্লাস ফ্যামিলির অ্যাপ্রোচ আসছে, কিন্তু আমি ভাবলাম ছোটর থেকে যখন জানাশোনা, দেন হোয়াই নট ইউ? কিন্তু তুই তো নো, সেরকম কিছু না। ব্যস্ত হয়ে বোঝাতে চাই মৈনাক, আমি ভীষণভাবে ইমোশনালি ঘেটে গিয়েছিলাম আজ। লিসেন ইলোরা, উই উইল ট্রাই এগেইন। ইলোরার হাত ধরতে গেলেও মুহূর্তে নিজের হাত সরিয়ে নিল। ব্যাগ কাঁধে নিয়ে বলল, নেক্সট দিন আমায় কল করার বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাওয়ার আগে মনে রাখবি, মাই ফাদার হ্যাজ এ গুড রিলেশন উইথ হায়ার অথরিটিস। নিজের কেরিয়ার প্রিয় হলে ইলোরা মিত্রকে কিন্তু ভুলেও আর চেনার সাহস করবি না। দরজা সশব্দে বন্ধ করে বেরিয়ে গেল ইলোরা। সেদিকে তাকালো ঠিকই, কিন্তু কিছু যেন বুঝে উঠতে পারছিল না মৈনাক। ইলোরার এই হুমকি যেন ছুতেই পারেনি। স্পষ্টভাবে চোখ ভেসে উঠছে চশমা পরা ঝাঁকড়া চুল, ছোট্ট কপালের কালো মেয়েটা, যাকে চশমাটা বারবার ঠেলতে হয় নাকের পিছনে। বাবলি খুব ইনোসেন্ট, সফট। মৈনাক হাত তুলতে গেল কেন? ওর ওই দিশাহারাভাবে সিঁড়ি দিয়ে নেমে পড়াটা স্বাভাবিক ছিল না মোটেই। মৈনাক বুঝতে পারছিল ওর জুলপি বেয়ে দুকান পাশ বরাবর সরু হয়ে ঘাম গড়াচ্ছে। নিজের রাগের ওপর রাগ করবে না আফসোস করবে বাবলিকে তাড়িয়ে দেওয়ার? মেয়েটা লম্বায় বাড়লেও যে মাথায় বাড়েনি এখনো। কলিং বেল বাজছিল। মৈনাক নিজের ঘরে ব্যস্ত কিছু ফর্ম ফিল আপে। বার দুই উকি মারল দরজার দিকে। খেয়াল হলো মা বাথরুমে। বাবা খুলতেই পারে, কিন্তু গলা পাচ্ছে কারোর সঙ্গে, মনে হয় ফোনে কথা বলছে। ফোনে কথা বলতে বলতে কি দরজা খোলা যায় না? কিন্তু মানুষটা একটা টাইমে একটা কাজ করতেই অভ্যস্ত। একটা চিরবির বিরক্তি নিয়ে উঠল মৈনাক। বিরক্তিতে উঠে দরজা খুলতে সামান্য অবাক হলো। কালো ফ্রেমের চশমা পরা মাঝবয়সী যে ভদ্রলোক মৈনাকের সামনে দাঁড়িয়ে, মৈনাক তাকে চেনে না। ভদ্রলোকের সুন্দর করে ছাটা মোটা গোঁফ, গায়ের রং ফর্সার দিকে, ছাই রঙা সাফারি পরা। ভদ্রলোক বললেন, তুমি কি মৈনাক? মৈনাক ওনার কথার স্বরে যেন চার্জ করার শক্তি পেল। নার্ভাস লাগলো, মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। তোমার বাবা বাড়ি নেই? হ্যাঁ আছেন, আমার ওনার সঙ্গে কথা ছিল। কি করবে বুঝে উঠতে না পেরে দরজায় দাঁড়িয়ে মৈনাক বাবাকে ডাক দিল। নন্দর ততক্ষণে ফোনে কথা সারা হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসে দরজার দিকে কৌতূহলী হয়ে চেয়ে ছেলের দিকে তাকালেন। মৈনাক বলল, উনি তোমাকে কি বলবেন? হ্যাঁ বলুন। নন্দ বলেন। ভদ্রলোক বললেন, আমি যা বলবো তা কি আপনি দোরগোড়ায় শোনার জন্য তৈরি? কারণ দেখছি আপনাদের লিফট নেই এবং ক্রমাগত লোকজন এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন। ভিতরে আসার আগে একবার পরিচয় জানতে চাইব, কারণ আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। নন্দ বলেন গাম্ভীর্যের সঙ্গে, আমার নাম যতীন পুরকায়স্থ, আমি বাবলির বাবা। কথাটায় নন্দের মস্তিষ্কে বিশেষ পরিবর্তন না ঘটলেও মৈনাক বুঝতে পারছিল ও নার্ভাস হয়ে পড়ছে, বেশ নার্ভাস। কে বাবলি বলুন তো? নন্দ ছেলের দিকে তাকায়। মৈনাক বলে, আপনি ভেতরে আসুন আঙ্কেল। মৈনাকদের ড্রয়িং রুমের সোফায় এসে বসেন যতীন। তারপর মৈনাকের দিকে চেয়ে বলেন, তুমি বাবলির পরিচয় যে স্বীকার করলে এতে বেশ অবাক হলাম। যাক গিয়ে, তুমি অস্বীকার করলে আমায় অন্য অ্যাকশন নিতে হতো। আশা করছি এই জেনারেশনের ছেলে হয়ে সেসব তোমার জানা। মৈনাক কোনো উত্তর দিল না। নন্দ বেশ বিরক্ত হয়ে বললেন, এভাবে উজ্জ রেখে কথা বললে তো ভারী মুশকিল। আপনি যা বলতে এসেছেন তা খোলাখুলি বললে ভালো হতো না?
যতীন চশমাটা একবার সেট করে নিলেন বাম হাতে, তারপর বললেন, আমার মেয়ে বাবলির সঙ্গে আপনার ছেলে মৈনাক বেশ কিছুদিন ঘোরাঘুরি করে এবং সে যে তাকে ভালোবাসে এরকম তার আচরণে প্রকাশ করে। মেয়ে ওর জন্য নিজের কেরিয়ারে জলাঞ্জলি পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। এখন সে অন্য মেয়ের প্রেমে মগ্ন এবং আমার মেয়ের লুকস নিয়ে তাকে অপমান পর্যন্ত করে, বলতে গেলে হ্যারাস্ট করে। এই হলো পূর্ণ ঘটনা। এরপর আপনি কি আপনার তরফ থেকে কোনো বক্তব্য রাখতে চান? নন্দ সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা চাপিয়ে আয়েশ করে বসেন, যেন বিষয়টি বেশ উপভোগের। বলেন, তারপর? যতীন দাঁত পিষে রাগ সংযমে আনে, কারণ নন্দর আচরণের বিনোদন অপ্রকাশিত ছিল না। যতীন বললেন, তারপর বলতে যদি সেই ঘটনার পরে আমার মেয়ের কি হলো তা নিয়ে জানতে উৎসাহী হন তো বলি, সেই ঘটনার প্রায় 4 মাস পরেও আজও সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে রয়েছে। তা আপনার এখন আমাদের কাছে কি দাবি? নন্দ বলে পা নাচিয়ে। যতীন মাথা নিচু করে চুপ করে থাকেন। সে সময় মিহি শব্দের ঘণ্টার ধ্বনি কানে এলে মাথা তুলে দেখেন এক ভদ্রমহিলা মাথায় গামছা বাঁধা, খুব সম্ভবত মৈনাকের মা হবেন। স্নান সেরে ঘরে ধূপ দেখিয়ে ঘণ্টা বাজাচ্ছেন, দৃষ্টি যদিও এদিকে। ভদ্রমহিলাকে ডেকে নন্দ বললেন, মৃণাল, ইনি এক মেয়ের বাবা। সে মেয়ে নাকি মৈনাকে ভালোবেসেছিল, পরে মৈনাক অস্বীকার করায় এখন পাগল হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে হাতের ঘণ্টা কোলে নিয়ে সোফায় বসে পড়ে মৃণাল। বলে, এ আবার কেমন কথা? আর তাতে আমার ছেলে কি করবে? মৈনাক ব্যস্ত হয়ে বলে, কি যাতা বলছো তোমরা? আঙ্কেল, বাবলি ঠিক আছে তো? যতীন ওর কথার উত্তর না দিয়ে ঘুরে বসলেন মৃণালের দিকে। বললেন, আপনার ছেলে কি সত্যি কিছু করার ক্ষমতা রাখে বলে আপনার মনে হয়? মৃণাল ঠোঁট টিপে বলেন, দেখুন, আপনার মেয়ে কে বা কি করেছে তা আমি জানি না, কিন্তু আমি আমার ছেলেকে ভালো করে জানি। ও ভদ্র স্বভাবের ছেলে। আপনার মেয়ে কার সঙ্গে কি করে ভয় পেয়ে আমার ছেলের নাম নিচ্ছে তাতে আমরা কি করব? আর আপনি কেমন বাবা? মেয়ের এই ছোট বয়সে এসব প্রেম ভালোবাসার ব্যাপারে তাকে শাসন না করে আমাদের কাছে চলে এলেন। কি মনে করে এলেন আমরা ভয় পেয়ে তাকে ঘরের বউ করব? ছেলে যে বিদেশে চাকরির অফার পেয়েছে তা মেয়ে জানতে পেরেছে বুঝি? একটা লম্বা শ্বাস ফেলে যতীন বললেন, যা আশা করেছিলাম তাই। আপনাদের মতন ফ্যামিলিতে যারা বেড়ে ওঠে তারাই এরকম কাজ নির্দ্বিধায় করতে পারে। শুনুন, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আপনাদের বাড়িতে আমার জুয়েল মেয়েকে দেব। আমার মেয়ের নাম বাবলি, আপনি হয়তো চিনেও থাকবেন। বাবলি শুনে আকাশ থেকে পড়লেন মৃণাল। বললেন, ও তো শুকনো একখান কাঠ, ও আবার কবে? যতীন মুখে হাসি টেনে বলেন, এই সেরেছে। আপনি দেখছি দুমুখো সাপ। মেয়ে তো আপনাকে দেখলাম বেশ শ্রদ্ধাই করে, আর আপনার এই অবস্থা। শুনুন, আমি কি কারণে এসেছি তা আপনারা আপনাদের সংকীর্ণ মস্তিষ্কে যা আন্দাজ করে চলবেন তাতে বোধহয় কেবলই সাসপেন্স বাড়বে। ব্যাপারটা হলো, আপনার ছেলের মোবাইল থেকে আসা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ওদের রেস্তোরাঁ বা সিনেমা হলে সিসিটিভি ফুটেজ এনাফ আপনার ছেলের এগেইনস্টে মেন্টাল হ্যারাসমেন্টের কেস দায়ের করার। আমার সঙ্গে উকিলের কথা হয়েছে। কাউকে ভার্বালি ইনসাল্ট করা জানেন তো সংবিধান বিরুদ্ধ কাজ, এবং মানবাধিকার কমিশনের কাছে গেলেও একটা কেস দায়ের হয়ে যাবে। আমার মেয়ের মেডিকেল রিপোর্ট, ডাক্তারের সঙ্গে ওর কনভারসেশনের টেপ সব আমাদের পক্ষে সাক্ষী দেবে। নন্দ এবার সোফায় সোজা হয়ে বসলেন। মৃণাল বললেন, দেখুন, ছেলে বড় হলে এসব তো করেই, কিন্তু তা বলে কি মেয়েদের সাবধানে থাকা উচিত নয়? সমাজ যতই উন্নত হোক, মেয়েরা তো আর ছেলে হয়ে যায়নি। না, মেয়েরা মেয়েই থাকবে আর ছেলেরা ছেলে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যতদিন পর্যন্ত আপনাদের মতন বাপ মা এ পৃথিবীতে আছে ততদিন ছেলেমেয়ের ভেদাভেদের মতন মারাত্মক একটা সমস্যা কখনো মিটবে না। নন্দ হঠাৎ চড়াও হয়ে গলার জোর এনে বলেন, আপনি কি ভয় দেখাতে এসেছেন নাকি আমাদের বাড়িতে? অনেকক্ষণ ধরে আপনার ফাতরামি সহ্য করছি, এবার কি পুলিশ ডাকবো নাকি? যতীন সোজা হয়ে বসে ওদের সোফার হাতলে এক জোর চাপড় দিয়ে বললেন, চোপ শালা শুয়ারকা বাচ্চা, কি বলছি মাথায় ঢুকছে না? বলছি ছেলে মানুষ করতে শিখুন। ছেলে মানে সে যা ইচ্ছা তাই করবে তা নয়। ওর ভিতরে ইমোশন বিল্ড আপ করুন, সেন্সিটিভ হতে শেখান। মানব সমাজে ইমোশনের ভ্যালু আছে, বর্বতা জঙ্গলে চলে। আর যে কথা বললাম তা ভবিষ্যতে আপনাদেরই কাজে আসবে, কারণ আপনাদের মানুষ করার অপগুণে এসব অপগণ্ডের উৎপত্তি। আর এটাও জেনে রাখুন, জীবনের প্রথম লাথিটাই ছেলের থেকেই খাবেন। সোফা ছেড়ে উঠে যতীন বলেন, আমার মেয়ে পাগল হয়ে যায়নি। যাদের ইমোশন স্ট্রং থাকে, যারা সেন্সিটিভ হয়, তারাই আঘাত পায়। আরে এইখানেই তো মানুষ আর গন্ডারের তফাৎ। বাবলি ভার্বাল ইনসাল্ট নিতে না পারায় চরম ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু বাঘের বাচ্চা কি না, তাই নেকড়ে ওকে শিকার করবে কি করে? আমি এসেছিলাম আপনাদের এইটুকুই বলতে যে ছেলে মেয়ে মানুষ করা একটা তপস্যা, আর সে তপস্যায় উত্তীর্ণ হতে গেলে ভিতরে অনেক কোয়ালিটি চাই, যা অধিকাংশ মানুষের থাকে না বলে সমাজের আজ এই অধঃপতন। ছেলে মানুষ করতে শিখুন আগে, পরে অন্য বাড়ির মেয়ের দিকে আঙুল তুলবেন। আরে আপনি তো
নন্দ আঙুল তুলে কিছু বলতে গেলে যতীন উল্টে আঙুল তুলে বলেন, ট্রাই টু বি পোলাইট, আমাকে লিগাল অ্যাকশন নিতে বাধ্য করবেন না, যা বলে গেলাম তা মগজাস্ত করুন। আর কারো দিকে না তাকিয়ে যতীন বেরিয়ে গেলেন মৈনাকদের বাড়ি থেকে। মৈনাক সোফার এক কোণে জড়বৎ বসে। সেদিনের পর বহু চেষ্টা করেছিল বাবলির সঙ্গে যোগাযোগ করার, কিন্তু পারেনি। বারবার ওর ফোন সুইচ অফ এসেছে। মৈনাক ওদের বাড়ি চিনত, কিন্তু যাওয়ার সাহস হয়নি। মাঝে ইঞ্জিনিয়ারিং কলেজে সঞ্জুর সঙ্গে দেখা হয়েছিল। ও খুব বিরক্তিতে এড়িয়ে যেতে চাইছিল মৈনাককে। মৈনাক জোর করেই কথা বলেছিল ওর সঙ্গে। মৈনাক জানতে চাইছিল বাবলির খবর। ওর মুখ থেকে শুনেছে বাবলি নাকি হঠাৎই মানুষজন চিনতে পারছিল না। ছোটবেলার কথা, পুরনো সব স্মৃতি কিছুই মনে করতে পারছিল না। ওর বাড়ির লোক চিন্তায় পড়ে শেষে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তার কয়েকটা সিটিং আর মেডিসিনের পর কিছুটা উন্নতি হয়েছে বাবলির। মৈনাকের সব শুনে বারবার নিজেকেই দোষী পেয়েছে। আর অপরাধী যেমন ধরা পড়ার ভয়ে পুলিশকে এড়িয়ে চলে, মৈনাকও তাই করে গেছে। হাজার চেয়েও বাবলির মুখোমুখি হওয়ার সাহস বুকে জোগাতে পারেনি। বলতে গেলে সৎ সাহস। ভদ্রলোক ঠিকই বলে গেছেন, ওর বাপ্পা মানুষ করতে পারেনি মৈনাককে। আর এই বাবলি একদিন বলেছিল ওকে মানুষের মতো দেখতে। চোখের সামনেটা সবে ঝাপসা হয়ে উঠেছে, তখনই পিঠে জোর চাপড় পেল। নন্দ ছেলের পিঠ ঠুকে বলছেন, কি তাহলে ছেলে বড় হয়েছে? আরে মেয়ের বাবারা চিন্তায় টেনশনে যতক্ষণ পর্যন্ত না ছুটে ছুটে আসছে, ততক্ষণ কি ছেলের বাপ হওয়ার মজা আছে রে? এরপর বিদেশে চাকরি, সারা যা পণ হাঁকবো না। মৃণাল হাতের ঘণ্টাটা আবার বাজিয়ে স্বামীর মশকরায় হেসে ঢলে পড়ে মুখ ভেজা গামছা চাপা দিয়ে বললেন, মরণ? সত্যি মরণ সেসব ছেলেদের যাদের বাপ মা মানুষ হওয়ার বদলে কল হওয়া শেখায়, আর কলের কাজ করতে করতে বিকল হয়ে পড়ে একদিন। সংবেদনহীন সেসব যন্ত্র হিসেব শেখে, আর শেখে প্রতিশোধ প্রবৃত্তি। এরা পুরোপুরি ভুলে যায় বাঁচতে, এরা জীবন খুঁজে নেয় স্বার্থে। বাবার দিকে মুখ তুলেছে মৈনাক বলল, আমার ছেলে হলে তাকে তোমাদের সংস্পর্শের অনেক বাইরে রাখবো। ও যাতে বাবা ডাকার সময় ভিতরে রেসপেক্ট রাখতে পারে, সেই চেষ্টাই করব। ও মা, একই কথা! মৃণাল আহত হওয়ার সুরে বলেন, আমরা কি তোর শত্রু? কে কি বলল তাতে কান দিতে আছে? আর বাবলি মেয়েটাকে আমার খুব মনে আছে, বড্ড গায়ে পড়া গোছের ছিল। কিন্তু তুমি তো ওকে সবার চাইতে আলাদা বলতে। মৈনাক অবাক হয়ে প্রশ্ন করে। মৃণাল বলে, তা মানুষ মাত্রই ভুল হয়, শুনছো? নন্দকে উদ্দেশ্য করে মৃণাল বলেন, আমার মনে হয় জানলে তোমার মায়ের আত্মার প্রভাবটা এখনো রয়ে গেছে, নইলে এসব কি বিপত্তি বলো দেখি। নন্দ গজগজ করতে করতে নিজেদের বেডরুমে ঢুকে যান। মায়ের আত্মা আর আত্মা, বাঞ্চতের পিণ্ডি দিয়েও শান্তি নেই। কি কি বললে তুমি? আমায় বাঞ্চত? ছি! তুমি কেন বাঞ্চত হবে? আমি বাঞ্চত? আমার 14 পুরুষ বাঞ্চত। ছেলে প্রেম করে বেড়াবে আর মেয়ের বাপ আমার কানের গোড়ায় বাজিয়ে যাবে। যত সব বাঞ্চতের জন্ম দিয়ে ভোগ, তার পাপ। গজগজ ক্রমশ উচ্চতর দাপটের আকার নেয়। মৈনাক বসে একভাবে। বাবলির বাবা যা বলে গেল তার কোনো প্রভাব পড়ল না এদের ওপর। সত্যি কি ঠিকভাবে মানুষ করতে পারেনি এরা ওকে? অথচ বাবলি ওকে একদিন বলেছিল ওকে মানুষের মতো দেখতে। তাই কি অমানুষ হয়ে ওকে ভুল প্রমাণ করলো মৈনাক? আজকাল কলেজের বেশিরভাগ ছেলে এড়িয়ে যায়। বলতে গেলে মৈনাক এখন সঙ্গীহীন। ইলোরা ইদানিং একটা সিএর সঙ্গে ঘুরছে। স্কুলের বন্ধু প্রিয়ব্রতই দিয়েছে খবরটা। এখন একমাত্র প্রিয়ব্রতর সঙ্গে টাচে আছে মৈনাক। এবারই এই শহর বেশ কিছুদিন ধরেই আর ভালো লাগছিল না, তাই চেষ্টা করছিল বাইরে চাকরির। মেলেনি। সামান্য পাসপোর্ট হওয়াতেই মার ধারণা ছেলে বিদেশে চাকরি করবে। মৈনাক জানে মার বুদ্ধি কম, বাবা ছেলের জন্য দাম্ভিক, কিন্তু মৈনাক নিজে কি ওর অস্তিত্ব? একটা স্বার্থপর ছেলে। প্রিয়ব্রত পুরো ঘটনাটা শুনে বলেছিল, এটা কি মানুষের মতন কাজ করলি মৈনাক? ভালো কথা, তুই ইলোরাকে ভালোবাসিস, তা বলে ওই বাবলি নামের মেয়েটাকে জড়াতে গেলি কেন? মৈনাক কিছুদিন ধরে এত চাপে ছিল যে মনের কথা কাউকে খুলে বলতে না পারলে যেন স্বস্তি পাচ্ছিল না। তাই বলেছিল প্রিয়ব্রতকে। এমনিতেই স্কুলে পড়াকালীন সবাই ওর থেকে পরামর্শ নিত। ও ছিল গ্রুপের অ্যাডভাইজার, কিন্তু সেদিন মানুষের মতন কাজ করার কথাটা বড় খোঁচা দিয়েছিল। বাবলিনা বলেছিল ওকে মানুষের মতো দেখতে, কথাটা মনে পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। প্রিয়ব্রতর কথার উত্তরে বলেছিল, ওকে জড়াতে চাইনি, বিশ্বাস কর। সবকিছু কেমন যেন একটা ফ্লোয়ে চলতে লাগলো। আমি ঠিক ফাইন, নাও চিল। সব ভুলে এবার নতুন একটা ফ্লোয়ে লাইফ এগোতে হবে। তো আমাদের গ্রুপ একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকিংয়ে যাচ্ছে, তুইও চল। দেখবি নেচারের সঙ্গে মিশে নিজেকে ইনভেন্ট করতে পারবি। অ্যাকচুয়াল তুইটা কে? একজন ফ্লার্ট? রিয়েল লাভার? বাপ মায়ের অশিক্ষায় তৈরি সমাজ দূষক? না রিয়েল মঙ্ক? আর ইউ কিডিং? ফ্রিজের ভেতর থেকে জলের বোতল বের করতে করতে প্রিয়ব্রত বলল, ভুলে যাস না, গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পূর্বে একজন ক্যাসিনোভা টাইপ ছিলেন, এবং তাও বাপের গাইডেন্সে। আরে কার সঙ্গে কার কম্পেয়ার করছিস? তোর ভিতর কোয়ালিটি না থাকলে তুই যতীন নামক ভদ্রলোকের কথা নিজের আত্মসমালোচনা নিয়ে বসতিস না। বাপ মায়ের মাঝে বসে যতীন আর বাবলির গোষ্ঠী উদ্ধার করতিস।
তাহলে বলছিস বাড়ির শিক্ষার প্রভাবের বাইরেও কেউ আলাদাভাবে বিকশিত হতে পারে? বোতলের ছিপি খুলে খানিকটা জল খেয়ে প্রিয়ব্রত বলল, আমার মনে হচ্ছে ইউ আর এ ট্রু লাভার। বাবলিকে তুই সত্যি ভালোবেসেছিস, তাই ফ্যামিলির থিঙ্কিং থেকে বেরোতে পেরেছিস। ইলোরা ছিল লাস্ট অ্যান্ড বাবলি ইজ ইউর লাভ। বা বলতে পারিস মেয়েটা তোকে ভালোবাসা শিখিয়ে গেল, এবার তুই সত্যি ভালোবাসতে পারবি, সে যে কেউই হোক না। পুরো ঘেটে যাচ্ছি ব্রো। জলের বোতল মৈনাকের দিকে এগিয়ে প্রিয়ব্রত বলল, এমনি এমনি সাইকোলজিক্যাল কাউন্সিলরের প্রফেশনে আসেনি ভাই, রীতিমতো পড়াশোনা করতে হয়েছে। যাগিয়ে ওসব বাদ দে, এখন ট্রেকিংয়ে মন দে। রিসেন্ট জবটা থেকে ভালোই তো কামিয়েছিস, তোকে তো আর ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় না। বাপ তো এখনো ইয়াং, আবার বললি প্রমোশন হয়েছে বুড্ঢার। সো গেট রেডি ব্রো, আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ বাফিন আইল্যান্ড, কানাডা। মন তো কবে থেকে যাই যাই করছিল, তবে আর কিসের বাধা। ব্যাগপত্র, ট্রেকিংয়ের জামা জুতো সব কেনা হলো, ভিসার ব্যবস্থা ওদের ট্রেকিং গ্রুপই করলো। যাত্রা তোড়জোড় চললো প্রায় 3 মাস আগে থেকে। প্রিয়ব্রত ছোট থেকে সবার চাইতে আলাদা ছিল, পড়াশোনার চাইতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি। কখনো স্পোর্টস, কখনো এনজিও, কখনো স্ট্রিট ডগদের নিয়ে কাজ করছে। আর আজ ওর জন্যই মৈনাকের একটা নতুন অ্যাডভেঞ্চারে পা রাখা। দরজার কাছে মৃণালকে দাঁড়িয়ে থাকতে দেখে মৈনাক ওর ভাঁজ করা ট্রাউজারটা ব্যাগে ভরতে ভরতে বলল, কিছু বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না বাবু, তুই কেন এমন করছিস? ব্যাগ গোছাতে ব্যস্ত মৈনাক অন্যমনস্কভাবে বলল, কি আবার করলাম? এত খরচ করে পাহাড় দেখতে যাবি? পাহাড় দেখার হলে আমাদের শুশুনিয়া, পাঞ্চেত কি অযোধ্যা যা, নয় কাঞ্চনজঙ্ঘা যা। অত লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে কি দেখবি তুই? তাও যদি চাকরি করতে যেতিস, ডলার কি পাউন্ড কামাতিস, তখন নয় এক কথা। এসব কি করতে যাচ্ছিস বাবা তুই? ওই শাকচুর্নি তোর ওপর কি জাদু করলো, হ্যাঁ, যে এমন বিভাগী হবি? কেউ কোনো জাদু করেনি মা, আমি চেঞ্জ চাই লাইফে, তাই যাচ্ছি। এখানে আমার দম বন্ধ লাগে। আমি তোর জন্য ভালো ভালো মেয়ে দেখবো সোনা, তুই শুধু মায়ের ওপর ভরসা রাখ। মৈনাক হাসলো, ব্যাগের চেন বন্ধ করে বসলো খাটে, হাত দেখিয়ে মাকে পাশে বসতে বলল। মৃণাল বসলে মৈনাক বলল, যাকে ভালো বলবে তাকে অন্তর থেকে ভালো বলো। বিরূপ পরিস্থিতি দেখে পাল্টি খাওয়ার স্বভাব রাজনেতাদের মায়েদের নয়। বাবলিকে আমি অপমান করেছিলাম, তাই নিজেকে ক্ষমা করতে পারিনি আজও। কিন্তু তোমার মুখে যখন মেয়ের বয়সী একটা মেয়ের নামে এসব খারাপ কথা শুনি, তখন যে তোমাকেও মাফ করতে পারি না মা। কিন্তু বাবু, আমি তো তোর ভালোর জন্যই ভাবি, সব সময় তোর কথাই চিন্তা করি সোনা। বাবলি আমার কে যে ওকে সম্মান করতে যাব? একটা দীর্ঘশ্বাস ফেলে মৈনাক বলল, তুমি যাও মা, তোমার ছেলে বাউন্ডুলে হবে না, রোজগেরেই হবে, এ বিষয়ে নিশ্চিত থেকো। কানাডার ফ্লাইট দিল্লি থেকে ধরবে ওদের গ্রুপ। হাওড়া থেকে রাজধানীতে দিল্লি পৌঁছে ওদের বুক করা গাড়ি সোজা পৌঁছালো দিল্লি এয়ারপোর্টে। ডকুমেন্টস চেক ইন অনলাইন হয়ে গিয়েছিল। ওরা লাগেজ চেকিংয়ের সরণিতে দাঁড়িয়ে। হঠাৎ একটা হলুদ কামিজ যেন বড্ড চোখে পড়ল মৈনাকের। ফিরে দেখলো হলুদ শিফন টপ, ব্ল্যাক টাইট জিন্স, হাতে লাগেজ, চোখে সানগ্লাস, ঝাঁকড়া চুলের গোছা ঘাড়ের ওপর তুলে বাঁধা, পায়ে পয়েন্টেড হিল স্যান্ডেল। মোবাইলে কথা বলে চলেছে অনবরত। Within few minutes, I will be in Terminus. Don't need to come, Shona Mama. I am fine. Yeah. Just pray the flight arrives on time. Yeah. Don't panic. I will call you after checking out, okay? Yeah. This is my first time abroad journey and I am fortunate that company has chosen me for this purpose. অনর্গল ইংলিশে যে মেয়েটি কথা বলে চলেছে সে আর কেউ না, সে বাবলি। চকচকে ত্বকের মাজা রঙের মেয়েটার অনেক পরিবর্তন হয়েছে মাঝের 1.5 বছরে। এয়ারপোর্ট টার্মিনাসে আসতে চোখাচোখি হলো দুজনে। মৈনাক এগিয়ে গিয়ে সামান্য ইতস্ততায় বলল, হাই, ভালো আছিস? বাবলি নাচেনার ভাব করে বলল, সরি, ডু উই নো ইচ আদার? মৈনাক স্তব্ধ হয়ে চেয়ে রইল ওর দিকে। বাবলি ওর ট্রলি টানতে টানতে মৈনাককে পাশ কাটিয়ে এগিয়ে গেল রানওয়ের দিকে। ওর ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেছে, নিউ জার্সিতে যাচ্ছে বাবলি। মৈনাকের খুব ইচ্ছে করছিল ওকে বলতে, বাবলি, তোকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। বলতে ইচ্ছে করছিল, আমায় মাফ করতে পারবি বাবলি? একবার দেখে বল না আমাকে, আজও আমি মানুষের মতো দেখতে আছি কিনা। কিন্তু বলার হলো কই, ওর ফ্লাইট উঠতে শুরু করেছে। আর এ বাবলি তো চেনেই না মৈনাককে। একবার জিজ্ঞেসও তো করলো না কোথায় যাচ্ছিস, কেরিয়ার ট্রিপ না জাস্ট ফর চিলিং। কারণ মনে রাখার মতন ভালো লাগার ছাপ মৈনাক ফেলতে পারেনি বাবলির মনে। যে ছাপ ফেলেছে তা ভুলে থাকাই ভালো। কিন্তু মৈনাকের মন মস্তিষ্কে বাবলি যে রয়ে গেল আজীবন একটা অসম্পূর্ণ ভালোবাসা হয়ে। কানাডার ফ্লাইট অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে গ্রুপ এগোলো ওদের ফ্লাইটের রানওয়ের দিকে। মৈনাক অ্যাডভেঞ্চারের পথে পা বাড়ালো, একটা উন্নত মানুষ হওয়ার অপেক্ষায়। যদি আবার কোনোদিন জীবন পথে দেখা হয় বাবলির সঙ্গে, ওকে জিজ্ঞেস করবে,
দেখ তো ভালো করে চিনতে পারিস কিনা। আমি তোর চোখের সেই মানুষের মতন দেখতে ছেলেটা এতদিনে সত্যি মানুষ হয়ে উঠতে পেরেছি কিনা একবার বল না বাবলি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।